আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সকলকে স্বাগতম। আপনারা আপনাদের ব্যস্ততার মধ্যে থেকেও এই সময় করে আসলে আপনি আমাদের সাথে জয়েন করছেন। আমার নাম হলো সালমান মোহাম্মদ সুলতান। আমি বর্তমানে ইনোভেটিভ স্কিলস এর সিইও হিসেবে আছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়েবিনার নিয়ে কথা বলবো। সেটা হলো যে আমরা সবাই যারা সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করতেছি অথবা কাজ শিখতেছি, ইন্ডাস্ট্রিতে ঢুকবো অথবা ইন্ডাস্ট্রিতে ১-২ বছর ৩ বছর ধরে কাজ করি, তারা সবাই আমরা মাইক্রো সার্ভিস ওয়ার্কটার সাথে অনেক পরিচিত। কারণ কি আমরা যখন ফর এক্সাম্পল আমরা যে ফেসবুক ইউজ করি, তাই না? তো ফেসবুক তো একটা মাইক্রো সার্ভিস আর্কিটেকচার। আমাদের কাছে মনে হলো যে এই আর্কিটেকচারটা নিয়ে যদি আমরা একটা অ্যাওয়ারনেস তৈরি করতে পারি, হয়তোবা অনেকে এই নলেজটা পেয়ে তার ক্যারিয়ারে অনেক উপকার হবে ইনশাল্লাহ। ঠিক আছে। তো আজকে এই মাইক্রো সার্ভিসের যে বেসিক টার্মিনোলজি গুলো আছে, কিভাবে কাজ করে, এগুলা নিয়ে আমাদের সাথে আজকে কথা বলবে হাসান ভাই। আমি জাস্ট সিম্পলি হাসান ভাইয়ের পরিচয় দিই। হাসান ভাই অনেক বছর ধরেই ইন্ডাস্ট্রিতে আছে। বাংলাদেশে অনেক বড় কোম্পানিতে কাজ করার পর এখন মালয়েশিয়ান একটা ভালো কোম্পানিতে আছে, কয়েক বছর হয়ে গেল। সো উনি আপনাদের সাথে ইনশাল্লাহ ওনার অভিজ্ঞতা থেকে এই মাইক্রো সার্ভিস রিলেটেড যে কোনো কনসেপ্ট আপনার সাথে শেয়ার করবে ইনশাল্লাহ। আমি এখন ওয়েবিনারটা পুরোটাই আমি হাসান ভাইয়ের কাছে কনভার্ট করতেছি। ওকে হাসান ভাই, ইনশাল্লাহ আপনি আপনার পরিচয় দিয়ে কন্টিনিউ করতে পারেন। থ্যাংক ইউ। আই হোপ সো আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। So, আমি শুরুতে আমি আমার পরিচয়টা দিই। আমি হাসান মাহমুদ, আপনারা হাসান বলতে পারেন। ওকে, সো আমি বর্তমানে মালয়েশিয়াতে আছি অ্যাজ আ সিনিয়র সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে মানিয়াল্যান্ড একটা কোম্পানিতে। এটা বেসিক্যালি ইউএসএ বেস একটা কোম্পানি। সো আমি এখানে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। এখন মোস্টলি আমি ব্যাক এন্ড ফোকাস, ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারিং প্রসেস গুলো নিয়ে কাজ করে থাকি। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইক্রো সার্ভিস। আমি আমি জানি এখানে আপনারা অনেকে হয়তো খুব ফ্রেশার আছেন, অনেকে ক্যারিয়ারের আর্লি স্টেজে আছেন। আপনাদের এই মাইক্রো সার্ভিস এটা একটা হট টপিকের মতো বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে, মোটামুটি যারা কোনো জবের জন্য অ্যাপ্লাই করেন। মাইক্রো সার্ভিস কনসেপ্টটা কি, এটা আমরা আজকের সেশনের মাধ্যমে ইনশাআল্লাহ ক্লিয়ার করবো আর কি। সো ফার্স্ট অফ অল, মাইক্রো সার্ভিসে মুভ করার আগে আমাদেরকে আগে বুঝতে হবে মনোলিথিক আর্কিটেকচারটা আসলে কি। মনোলিথিক আর্কিটেকচারটা আসলে কি? তো মনোলিথিকের মিনিংটা অনেকটা এরকম যে ওয়ান সিঙ্গেল স্টোন, একটা সিঙ্গেল ইউনিটের মধ্যে আমার এন্টায়ার প্রজেক্ট গুলা থাকে। সাপোজ আপনি একটা ইমেজ দেখতে পাচ্ছেন, একটা সিঙ্গেল প্রজেক্টের মধ্যে আমার এখানে ডেটাবেস, ইউজার ম্যানেজমেন্ট, ইনভয়েস, এভরিথিং আমার একটা সিঙ্গেল প্রজেক্টের মধ্যে আছে। তো মনোলিথিক আর্কিটেকচারে বেসিক্যালি সব কিছু একসাথে থাকে। সো এটা মেইন ডেফিনিশনটা, যে একটা এক্সিকিউটেবল এনক্যাপসুলেট এন্টায়ার অ্যাপ্লিকেশন, মানে আমার পুরো অ্যাপ্লিকেশনটা একটা এক্সিকিউটেবল অ্যাপ্লিকেশনের মধ্যে থাকে। সো এটাতে একটা এটা একটা মনোলিথিক এক্সাম্পল। আপনারা অলরেডি হয়তো অনেকগুলো মনোলিথিক সেটের জিনিসগুলো দেখে আসছে। এখন প্রতিটা কম্পোনেন্ট একটা মনোলিথিক এক্সাম্পলে, প্রতিটা কম্পোনেন্ট সাপোজ সেটা হইতে পারে একটা ইউজার ম্যানেজমেন্ট কম্পোনেন্ট, সেটা হইতে পারে একটা ইনভয়েস কম্পোনেন্ট, সেটা হইতে পারে একটা আম, সেটা হয়তো ইউজার ম্যানেজমেন্ট, এরকম বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আমরা প্রজেক্ট যখন করি তখন থাকে। এই প্রজেক্ট গুলা প্রতিটা কম্পোনেন্ট কিন্তু একটা আরেকটার সাথে কানেক্টেড। যদি কোনো একটা কম্পোনেন্টে কোনো কারণবশত সমস্যা হয়, আপনি কিন্তু পুরো প্রজেক্টটা একটা সমস্যার সম্মুখীন হয়। ইভেন কখনো যদি এমন হয় যে আপনার একটা কম্পোনেন্টের লোড বেশি হচ্ছে, আপনি কিন্তু ইচ্ছা করলে ওই কম্পোনেন্টটাকে কোনোভাবে স্কেল আপ করতে পারতেছেন না, স্কেল আউট করতে পারতেছেন না, বা হরিজন্টালি বা ভার্টিক্যালি আপনি স্কেলিং করতে পারতেছেন না, যে এই অ্যাপ্লিকেশনটা বেশি লোড নিবে এরকম করতে পারতেছেন। আপনার এন্টায়ার পুরো অ্যাপ্লিকেশনটাকে একসাথে আহ পাওয়ারফুল বা স্ট্রং করতে হচ্ছে। এটা একটা জিনিস। আর সেকেন্ড আমাদের আমাদের একটা সিঙ্গেল কোড বেস থাকে। এই কোড বেস একটা সিঙ্গেল রান টাইম এনভায়রনমেন্টের মধ্যে আমরা পুরা মনোলিথিক যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা রান করে থাকি, পুরো মনোলিথিক অ্যাপ্লিকেশনটা। সো আমি জাস্ট রিপিট করতেছি, আমরা মনোলিথিক আর্কিটেকচার বলতে বোঝাচ্ছি পুরো এন্টায়ার একটা অ্যাপ্লিকেশনটাকে আমরা একটা এক্সিকিউটেবল এনক্যাপসুলেট প্রসেস করে আমরা রান করতেছি, যেখানে আমার প্রতিটা কম্পোনেন্ট
একটা হচ্ছে আরেকটার সাথে কানেক্টেড, এবং আমার এখানে কিন্তু একটা সিঙ্গেল কোড বেস থাকে। সেই সিঙ্গেল কোড বেসটাকে আমি রান করে হচ্ছে তারপরে কাজ করতে হয়। এখন কোনো একটা নির্দিষ্ট কম্পোনেন্ট যদি সমস্যা হয়, তাহলে পুরো প্রজেক্টটাতে হচ্ছে সমস্যা তৈরি হয়। সো এটা হচ্ছে মনোলিথিক একটা আর্কিটেকচার। তো আপনাদের মনোলিথিক আর্কিটেকচার নিয়ে কারো কোনো সমস্যা আছে, বা এটা নিয়ে কোন বুঝতে, আমরা অলরেডি অনেকে হয়তো মনোলিথিক আর্কিটেকচার নিয়ে কাজ কাজ করতেছেন, কিন্তু এটাই হচ্ছে মনোলিথিক আর্কিটেকচারের মেইন। এখন আসি, আমরা এই মনোলিথিক আর্কিটেকচারটাকে ব্রেকডাউন করে বিভিন্ন হচ্ছে মাইক্রো সার্ভিস, শব্দটা হচ্ছে মাইক্রো সার্ভিস। সো এই মাইক্রো সার্ভিসে আমরা হচ্ছে ওয়ান বাই ওয়ান হচ্ছে মুভ করতে পারি। মাইক্রো সার্ভিসটা হচ্ছে কি, তখন আমি একটা সার্ভিসকে মাইক্রো মাইক্রো লেভেলে ডিভাইড করে কাজ করবো। সাপোজ আমার পুরা প্রজেক্টটা ছিল অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট প্রজেক্টে, আমার অ্যাকাউন্ট ছিল, ইউজার ছিল, রিপোর্ট ছিল, এরকম আরো অনেকগুলো কম্পোনেন্ট ছিল। এখন আমি কি করব, এই কম্পোনেন্ট গুলাকে আমি হচ্ছে সেপারেট করে মাইক্রো মাইক্রো করে ইন্ডিপেন্ডেন্ট একটা সার্ভিস হিসেবে ডিফাইন করব। ইন্ডিপেন্ডেন্ট একটা সার্ভিস। তো আমি হচ্ছে এখানে এখানে হচ্ছে আপনি একটা জাস্ট প্রেজেন্টেশনে দেখাই। আম, আপনি কি আমার এই কনসোলটা দেখতে পাচ্ছেন? সো ধরেন আপনার কাছে হচ্ছে দুইটা প্রজেক্ট আছে। একটা প্রজেক্ট হচ্ছে আপনার পুরো প্রজেক্ট হচ্ছে এরকম যে আমার এখানে হচ্ছে অ্যাকাউন্ট একটা কম্পোনেন্ট আছে, এন্ড সেকেন্ড হচ্ছে আপনার আরেকটা কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে সাপোজ রিপোর্ট একটা কম্পোনেন্ট আছে। তারপর হচ্ছে আপনার আরো হচ্ছে কিছু কম্পোনেন্ট আছে, এটা হচ্ছে সাপোজ প্রোডাক্ট। তারপর হচ্ছে আপনার সেলস রিপোর্ট নামে, আপনার সেলস নামে আরেকটা কম্পোনেন্ট আছে। এখন দেখেন, এই পুরা প্রজেক্টটা ছিল আগে একসাথে, যেটাকে আমরা মনোলিথিক বলতাম, একটা নির্দিষ্ট কোডবেস। কিন্তু মাইক্রো সার্ভিসে আমরা যখন মুভ করবো, তখন এই প্রজেক্টটা হয়ে যাবে হচ্ছে মাইক্রো মাইক্রো লেভেল, লাইক প্রতিটা কম্পোনেন্ট থাকবে আমার সেপারেট সেপারেট। ওকে, যদি আমার অ্যাকাউন্ট রিলেটেড কাজ আসে তাহলে অ্যাকাউন্ট সার্ভিস ডিল করবে, রিপোর্ট রিলেটেড কাজ আসলে রিপোর্ট সার্ভিস ডিল করবে, প্রোডাক্ট রিলেটেড কাজ আসলে প্রোডাক্ট সার্ভিস ডিল করবে। এভাবে হচ্ছে ওয়ান বাই ওয়ান হচ্ছে আমার মাইক্রো সার্ভিসটা কাজ করে। সো মাইক্রো সার্ভিসটা হচ্ছে একটা স্মল, ইন্ডিপেন্ডেন্ট, ডিপ্লয়েবল এবং লুজলি কাপল এই জন্য বলতেছি যে আপনার যদি অ্যাকাউন্ট সার্ভিসে কোনো সমস্যা হয়, এই অ্যাকাউন্ট সার্ভিসের সমস্যার জন্য কিন্তু আপনার ইউজার সার্ভিস বা সেলস সার্ভিস এগুলোতে কোনোভাবে ইম্প্যাক্টেড হবে না ডিরেক্টলি। হয়তো আহ, আপনি অ্যাকাউন্ট সার্ভিসে যে সার্ভিসটা পেতেন ওই সার্ভিসটা তখন পাবেন না, কিন্তু এমন হবে না যে আপনার পুরা প্রজেক্টটা কলাপস হয়ে গেছে, এরকম কিন্তু হবে না। সো একটা লার্জ প্রজেক্টকে আমরা এরকম স্মল স্মল ইন্ডিপেন্ডেন্ট ডিপ্লয়েবল হচ্ছে সার্ভিসে ডিভাইড করে আমরা হচ্ছে একটা মাইক্রো সার্ভিস ডিজাইন করতে পারি। আর এই মাইক্রো সার্ভিসের যে ফাংশনালিটিস গুলো আছে একটা বড় প্রজেক্টের, এই ফাংশনালিটি গুলোকে আমরা হচ্ছে আলাদা আলাদা কম্পোনেন্ট যেগুলো ছিল ওই কম্পোনেন্ট গুলোকে আমরা ইন্ডিপেন্ডেন্ট করে রাখতে পারি। এবং এই ইন্ডিপেন্ডেন্ট করে রাখার কারণে হচ্ছে সুবিধা হচ্ছে, আমি কোনো সার্ভিস যদি আমার বেশি ইউজারের হিট হয়, তখন আমি সার্ভিসটাকে আরো বেশি স্কেল করে ফেলতে পারবো। যদি সার্ভিসটার ইউজারের হিট কম হয়, তাহলে আমি কম রিসোর্স ব্যবহার করতে পারবো। এতে সুবিধা হচ্ছে আমি আমার এক্সপেকটেশন অনুযায়ী আমি আমার সার্ভার কস্টটাকে হচ্ছে রিডিউস করতে পারি। আরেকটা হচ্ছে, এখানে আপনাদের একটা কোশ্চেন আসে যে আমি যেহেতু আলাদা আলাদা করে ফেলছি, তাহলে আমি এদের সাথে কিভাবে কমিউনিকেট করবো? সো এই কমিউনিকেশন করার জন্য আমরা কয়েকটা প্রসেস আছে। একটা হচ্ছে আমরা এপিআই এর মাধ্যমে কমিউনিকেট করতে পারি, সেটা রেস্ট এপিআই হতে পারে। এবং কিছু কিউ সিস্টেম আছে, যেমন আপনারা হয়তো RabbitMQ বা কাফকা এই জিনিসগুলোর নাম শুনছেন। এই ধরনের কিছু মেসেজ কিউ এর মাধ্যমে হচ্ছে আমরা একটা সার্ভিস আরেকটা সার্ভিসের সাথে কমিউনিকেট করে বা ডেটা আদান প্রদান করে। তো এটা হচ্ছে একটা মাইক্রো সার্ভিসের ডিফারেন্স। এবং আপনি যখন মাইক্রো সার্ভিস নিয়ে কাজ করবেন, তখন আপনার কাছে টেকনোলজি চুজ করার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট থাকে। লাইক আপনার কোনো সার্ভিসে যদি কখনো পিএসপি দিয়ে ডেভেলপ করার দরকার হয়, আপনি পিএসপি দিয়ে ডেভেলপ করতে পারবেন। এটার জন্য অন্য আরেকটা সার্ভিস যদি আপনি পাইথন দিয়ে ডেভেলপ করেন, এটার সাথে কোনো সমস্যা হয় না। কিন্তু আপনি যখন একটা নির্দিষ্ট কোড বেস বা একটা সিঙ্গেল কোড বেসে কাজ করবেন, তখন ওই সার্ভিসের সম্পূর্ণ একটা নির্দিষ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনাকে ডিজাইন করতে হবে। কিন্তু আপনি যখন মাইক্রো সার্ভিসে ডেভেলপ করবেন, তখন আপনার রিকোয়ার্ড টেকনোলজি অনুযায়ী হচ্ছে আপনি চুজ করতে পারবেন যে এখন
এই সার্ভিসটা কি আমার পাইথন দিয়ে ডেভেলপ করলে বেশি ভালো হবে, নাকি এই সার্ভিসটা আমি রাস্ট প্রোগ্রামিং দিয়ে ডেভেলপ করলে বেশি ভালো হবে। মাইক্রো সার্ভিসে আপনি এই ধরনের ফ্রিডম গুলো পাবেন। তো এটা হচ্ছে মাইক্রো সার্ভিসের ডেফিনিশন। এখন আমি আপনাদের পাশে হচ্ছে দুইটা কম্পারিজন হচ্ছে ডিজাইন আর্কিটেকচার তুলে ধরলাম। একটা হচ্ছে লেফট সাইডে যেটা আছে সেটা হচ্ছে একটা মনোলিথিক। সো মনোলিথিক যেটা হচ্ছে, আবার বলতেছি, মনোলিথিক হচ্ছে সম্পূর্ণ একসাথে একটা সিঙ্গেল ইউনিট হিসেবে থাকে। কিন্তু মাইক্রো সার্ভিসে আপনারা যে জিনিসটা হচ্ছে খেয়াল করতেছেন, মাইক্রো সার্ভিসে আসলে সিঙ্গেল ইউনিট হিসেবে থাকে না। মাইক্রো সার্ভিসে প্রতিটা কম্পোনেন্ট আলাদা আলাদা ভাবে থাকে এবং সে আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্টলি রেসপন্স করে, আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্টলি রেসপন্স করে ইউজারের গোলটা হচ্ছে ফুলফিল করে। সো এটা হচ্ছে একটা মাইক্রো সার্ভিস। এবং মাইক্রো সার্ভিসে আমরা যখন হচ্ছে ডেভেলপ করি তখন তখন আমাদের এই কমিউনিকেশন গুলো দরকার হয়। আমরা এইগুলো হচ্ছে মেসেজ বা যে কোনো রেস্ট এপিআই দিয়ে একটা সার্ভিস আরেকটা সার্ভিসের সাথে কমিউনিকেট করে ডেটা আদান প্রদান করতে পারে। এখন আসি, এই যে মাইক্রো সার্ভিস আসলে আহ আমরা যে ডিজাইন করতেছি, তো এই মাইক্রো সার্ভিসটা আসলে কেমনি হচ্ছে আমরা এটাকে আরো বেশি ওয়ার্কেবল করতে পারি। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আমাদের বিজনেস যেটা আছে সেটাকে আমরা হচ্ছে ডিকম্পোজিট করে ফেলতে পারি এবং এটাকে স্প্লিট ডাউন করে, একটা বড় বিজনেস কে স্প্লিট ডাউন করে আমি ছোট ছোট হচ্ছে কম্পোনেন্টে ডিফাইন করতে পারি। সাপোজ আমার ইউজার ম্যানেজমেন্ট আসতে পারে, পেমেন্ট প্রসেসিং আসতে পারে, অর্ডার ফুলফিলমেন্ট, এরকম বিভিন্ন যখন কোড লজিক গুলো আসে এগুলোকে আমি স্প্লিট ডাউন করে ইন্ডিপেন্ডেন্টলি আলাদা আলাদা কম্পোনেন্ট হচ্ছে ডিফাইন করতে পারি। এবং আপনি যদি কখনো ইউজার ম্যানেজমেন্টের ডিপেন্ডেন্সি থাকে পেমেন্ট প্রসেসিং এর উপর, তখন আপনি হচ্ছে ইউজার ম্যানেজমেন্টের সাথে পেমেন্ট প্রসেসিং এর একটা এপিআই কল করে আপনি ডেটাটা নিয়ে আসতে পারতেছেন। অথবা আপনি যে কোনো মেসেজ ব্রোকার সিস্টেম বা এটা হইতে পারে RabbitMQ বা কাফকাই, এই ধরনের মেসেজ কমিউনিকেশন বাসগুলো আপনি ব্যবহার করে আপনি একটা সার্ভিস থেকে আরেকটা সার্ভিসের সাথে কমিউনিকেট করে আপনি ডেটাগুলো নিয়ে আসতে পারেন। তো এটা হচ্ছে আমরা যখন আমার বিজনেস গুলাকে এরকম ডিস্ট্রিবিউটেড করে আলাদা করে ফেলবো এবং ছোট ছোট হচ্ছে সার্ভিসে ডিফাইন করে ফেলবো, তখন হচ্ছে আমরা আমাদের এক্সপেকটেশন হয়ে, যেমন পেমেন্ট সার্ভিস, এই পেমেন্ট সার্ভিসে মানুষের লোড বেশি পড়ে। আপনি কিন্তু এই পেমেন্ট সার্ভিসটাকে বিভিন্ন স্কেল আউট করে হচ্ছে লোড লোডের উপর ভিত্তি করে আপনি পেমেন্ট সার্ভিসটাকে ইন্ডিপেন্ডেন্টলি স্কেল বাড়াইতে পারবেন, যে হ্যাঁ আমার এটাতে লোড বেশি পড়তেছে তাহলে আমার এখানে বেশি রিসোর্স রাখতে হবে। আপনি এই ফ্রিডমটা পাবেন ইন্ডিপেন্ডেন্টলি হচ্ছে লোডটাকে হচ্ছে কন্ট্রোল করার জন্য। সেকেন্ড থিং হচ্ছে, যেমন আমার আমরা যখন হচ্ছে মাইক্রো সার্ভিসে মুভ করব তখন আমাদের প্রতিটা সার্ভিস ডেভেলপ করা, ডিপ্লয় করা, স্কেল করা অথবা হচ্ছে আপডেট করা, এগুলো কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্টলি করতে পারতেছি। এটার জন্য এমন কোনো ডিপেন্ডেন্সি থাকতেছে না যে নেক্সট সার্ভিস বা অন্য সার্ভিস সবগুলোকে বন্ধ করে তারপরে করতে হচ্ছে। এটা হচ্ছে আমরা আরেকটা বেনিফিট পাচ্ছি। আর যেটা অলরেডি বলে ফেললাম যে আমরা কমিউনিকেশন করার জন্য আমরা রেস্ট এপিআই বা মেসেজিং সিস্টেম যেমন কাফকা, RabbitMQ এরকম বিভিন্ন মিডিয়াম হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। আর ফল্ট আইসোলেশন এটা হচ্ছে আম, এই ফল্ট যেটা হচ্ছে, যদি আমার এখন কোনো সার্ভিসে এরর হয় বা সমস্যা হয়, সেটা কিন্তু আমার পুরো সার্ভিসটাকে ডাউন করে দেয় না। সো এটা হচ্ছে একটা সিঙ্গেল ওয়ান ভার্সন হচ্ছে আমার এরর থাকে। সো আমি ইজিলি শর্টে ডাউন করে ফেলতে পারি। যে কোনো একটা এরর হলে আমি ইজিলি ওই এররটাকে হচ্ছে আলাদাভাবে হচ্ছে ডিবাগ করে ডিবাগ করে সলভ করতে পারি। কিন্তু যদি আমার মাইক্রো সার্ভিস না হয়, যদি মনোলিথিক হইতো, তাহলে আমার একটা এরর আসার সাথে সাথে পুরো এন্টায়ার অ্যাপ্লিকেশনটা কোনো না কোনো ভাবে ইম্প্যাক্ট হওয়া শুরু হইতো। তো এটা হচ্ছে একটা। আর স্কেলেবিলিটি, আমি হচ্ছে আমার সার্ভিস ওয়াইজ হচ্ছে প্রতিটা ট্রাফিক, যেমন যদি কোনো ট্রাফিকে সার্ভিসে বেশি ট্রাফিক আসে, আমি কিন্তু ওই সার্ভিসে রিসোর্স বাড়াই দিতে পারি যেন হচ্ছে সে অতিরিক্ত লোড গুলো হ্যান্ডেল করে নিতে পারে। এটা হচ্ছে একটা বড় ফ্যাসিলিটিস। তো এখন আসি আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে কথা বলি। ধরেন আপনি অ্যামাজনে হচ্ছে কোনো একটা কিছু হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন, একটা জিনিস হাসান, হচ্ছে অর্ডার। হ্যাঁ, হাসান ভাই, আমি একটা কোশ্চেন করব। জি সরি, জি শুনবেন। আগের স্লাইডে আর কি। জাস্ট Sure. সেটা হলো যে মানে ওই যে আপনি যেটা বললেন যে আমরা ফর এক্সাম্পল কোন একটা সার্ভিস, ধরেন যে পেমেন্ট সার্ভিস, ঠিক আছে, অথবা ধরেন যে একটা কম্পিউটার ভিশন সার্ভিস যেখানে ইমেজ নিয়ে কাজ হয়, তো ওখানে ধরেন তো রিসোর্স অনেক বেশি লাগে, তাই না? হুম, সো আমার এই মাইক্রো সার্ভিস সিস্টেমটা যেখানে হোস্ট থাকবে, রাইট? হুম, সো ওই আমি যদি সার্ভিস ওয়ানের রিসোর্স যদি ইন্ডিভিজুয়ালি বাড়াইতে চাই,
এটা কি ওভারঅল ইফেক্ট পড়বে না অনলি সার্ভিস ওয়ান একটা বাড়াইতে পারবো? আচ্ছা, ধরেন এটা হচ্ছে, সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের ইনস্ট্যান্স নাম্বার 1, এটা হচ্ছে একটা ইনস্ট্যান্স বা একটা, বলতে পারেন একটা হচ্ছে যেভাবে, এটা হচ্ছে একটা ইনস্ট্যান্স 1। তা আমি হচ্ছে এই অ্যাকাউন্টে যদি আমার দুইটা লোড হয় তাহলে আমি আরেকটা ইনস্ট্যান্স করে ফেলতে পারি। এটার জন্য আমার অন্য কোনো সার্ভিসের সাথে কোনো ডিপেন্ডেন্সি নাই। আমি আমার সুবিধা অনুযায়ী হচ্ছে আমি আমার ইনস্ট্যান্স গুলোকে বাড়াইতে পারি। এটার জন্য এমন না যে আমাকে রিপোর্টে আবার দুইটা করতে হবে, এরকম না। তো আমার আচ্ছা যেটাতে আচ্ছা, লোড বেশি আমি সেই ইনস্ট্যান্সটাকে হচ্ছে আমার মতো করে এখান থেকে বাড়াই নিতে পারি। ওকে ওকে ওকে, ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ। আর আপনাদের কারো কোশ্চেন আছে? অন্য কারো যদি কোশ্চেন থাকে আপনি কোশ্চেন করতে পারেন, কারণ কোশ্চেন গুলো শেষে না নিয়ে আমরা ইন দ্য সেম টাইমও নিতে পারি। যদি আপনাদের কারো কোশ্চেন থাকে, এটা আসলে আপনার একটা সেশন হিসেবে নিতে পারেন, হয়তো বেসিক মাইক্রো সার্ভিস কি এটা জানার জন্য। আপনি যদি কারো কোশ্চেন থাকে আপনি কোশ্চেন করতে পারেন। আই হোপ কারো কোশ্চেন নাই। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে। এবার হচ্ছে আমরা একটা, সাপোজ একটা হচ্ছে এজিউম করে নিলাম যে অ্যামাজনের হচ্ছে কোনো একটা অর্ডারিং সিস্টেম আছে যেখানে আমরা আসলে আমাদের অর্ডার গুলো হচ্ছে প্লেস করতে চাচ্ছি। তো এই যে অর্ডার গুলো আমরা প্লেস করতেছি, এই অর্ডার সাইকেলটা আসলে কিভাবে ম্যানেজ করে এটা আমরা একটু শুরুতে বুঝি। তো ধরেন আমি শুরুতে যখন হচ্ছে অর্ডারটা প্লেস করতেছি, সেই অর্ডারটা হ্যান্ডেল করার জন্য হচ্ছে অর্ডার সার্ভিস নামে একটা সার্ভিস থাকে। সেই সার্ভিসটা বেসিক্যালি অর্ডারটা রিসিভ করে। তো যখন অর্ডারটা আপনি রিসিভ করেন, অথবা আপনি এটাকে কম্পেয়ার করতে পারেন একটা ফুড পান্ডার ডেলিভারি সিস্টেমের সাথে। আপনি ফুড পান্ডার ডেলিভারি সিস্টেমে যখন আপনি একটা প্রোডাক্ট চুজ করলেন, পরে এটাকে অর্ডার প্লেস করলেন, ফুড পান্ডার সাপোজ এরকম হচ্ছে অর্ডার সার্ভিস নামে হচ্ছে একটা সার্ভিস থাকে, যেই সার্ভিসটা আপনার অর্ডারটা হচ্ছে রিসিভ করে। আপনার অর্ডারটা যখন রিসিভ করে আপনি জিনিস খেয়াল করে দেখবেন, তখন আপনার এখানে থাকে ইন প্রোগ্রেস বা প্রসেসিং, এরকম স্ট্যাটাস থাকে। সো অর্ডারটা রিসিভ করার পরে সে আসলে এই অর্ডারটা হচ্ছে ক্যাটাগরি সার্ভিসে হচ্ছে পাস করে দেয়। ক্যাটাগরি সার্ভিস কি করে, সে অর্ডারের ডিটেলস যেটা থাকে সেটা হচ্ছে চেক করে নেয়। তারপরে সেই ডিটেলস চেক করা হয়ে গেলে তখন সেই এই অর্ডারটাকে আবার আরেকটা সার্ভিসে পাস করে দেয়, যেটার নাম হচ্ছে ইনভেন্টরি সার্ভিস। ইনভেন্টরি সার্ভিসটা কি করে, আপনি যে প্রোডাক্টটা অর্ডার করছেন সেটা কি আসলে এখন ইনভেন্টরিতে অ্যাভেলেবল আছে কিনা সেটা হচ্ছে ও আইডেন্টিফাই করে এবং তার বিজনেস গুলো ওইখানে পারফর্ম করে। তো খেয়াল করেন, প্রথম ছিল আপনার অর্ডার সার্ভিস। এখন অর্ডার সার্ভিস আসলে ডেটাটা কিভাবে প্রোডাক্ট ক্যাটালগ বা এই সার্ভিসটাতে মুভ করছে, এটা হইতে পারে একটা এসটিডিপি কল বা একটা এপিআই কল, অথবা একটা মেসেজ ব্রোকার বা হচ্ছে যেমন রেভিডেন্সি অথবা কাপকা, এটা দিয়ে হচ্ছে সেই ডেটাটা পাস করে দিছে। এন্ড দেন একটা ইনভেন্টরি সার্ভিস আছে। ইনভেন্টরি সার্ভিসটা কি করে, সেই ইনভেন্টরিটা চেক করে। ইনভেন্টরিটা যখন চেক করে দেখলো হ্যাঁ এই প্রোডাক্টের তার ইনভেন্টরি আছে, তখন সে বুঝতে পারলো ইটস ওকে, এই প্রোডাক্টটা আমি এখন পেমেন্টের জন্য পাঠাইতে পারি। সো তখন সে এই প্রোডাক্টটাকে পেমেন্ট সার্ভিসের কাছে সেন্ড করে দেয়, ওকে তুমি এই ইউজার, এই হচ্ছে তার ডিটেলস, তুমি তার পেমেন্টটা প্রসেস করো। তখন পেমেন্ট সার্ভিস, আপনারা যখন ফুড পান্ডাতে দেখেন ব্যাংক বা কোনো কিছু দিয়ে যদি পেমেন্ট করেন, সবকিছু ঠিক থাকার পরে আপনারা দেখবেন যে আপনাদেরকে পেমেন্ট পেজে নিয়ে গেছে। পেমেন্ট পেজ থেকে কি করে, পুরো পেমেন্টটাকে কনফার্ম করে, কনফার্ম করার পরে আপনার পেমেন্টটাকে সে ইনভেন্টরি সার্ভিসটাতে পাঠায়। ইনভেন্টরি সার্ভিস কি করে, বেসিক্যালি ওর যত প্রকার ইনভেন্টরি আছে সেই ইনভেন্টরিটা হ্যান্ডেল করে, যে হ্যাঁ ওকে এই প্রোডাক্টের অলরেডি পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে, তাহলে তার ইনভেন্টরি থেকে একটা প্রোডাক্ট মাইনাস করে দাও। সো যখন হচ্ছে ইনভেন্টরি সবকিছু মাইনাস করে দেয়, তখন সে তার আরো কিছু যেমন আপডেট স্টক, তার স্টকটা আপডেট করে এটা প্রোডাক্ট ক্যাটালগ সার্ভিসে। তারপরে তার আপনার প্রোডাক্টটা যখন কমপ্লিট হয়ে গেছে তখন আপনাকে হচ্ছে শিপিং করার জন্য সে প্রিপারেশন নেয়, এটার জন্য তার আলাদা আরেকটা সার্ভিস আছে। তারপরে যখন আপনার পুরো শিপিং কনফার্ম হয়ে গেছে তখন আপনি একটা স্ট্যাটাস পাচ্ছেন যে অর্ডার কনফার্মেশন। এই কনফার্মেশনটা বেসিক্যালি আসে হচ্ছে দেখেন অর্ডার সার্ভিস থেকে। এবং ফাইনালি হচ্ছে যখন আপনার অর্ডারটা আপনাকে ডেলিভার করে দিচ্ছে, সে তার ইনভেন্টরিতে তার স্ট্যাটাস গুলো আপডেট করে নেয়। এই যে প্রতিটা লেয়ার বাই লেয়ার কাজ করতেছে, এই প্রতিটা লেয়ার কিন্তু একটা আরেকটার সাথে কানেক্টেড, একটা লেয়ার আরেকটার সাথে কানেক্টেড। সো প্রতিটা লেয়ারে আমরা আলাদা আলাদা স্ট্যাটাস সেট করে থাকি। সাপোজ আপনার অর্ডারটা যখন রিসিভ হয়েছে, আপনার ফুড পান্ডা বা উবার এরকম যে রাইড শেয়ারিং গুলো আছে, এগুলোতে কিন্তু আপনার এই স্ট্যাটাস গুলো দেখবেন যে চেঞ্জ হয়। যে যখন আপনার বা আপনার দারাজে যদি দেখেন,
আপনাদের এই স্টেট গুলা কিন্তু আস্তে চেঞ্জ হয়। এই চেঞ্জেস গুলা হচ্ছে বিভিন্ন রিলেটেড সার্ভিস গুলোর সাথে কানেক্টেড থাকে। ওই সার্ভিস তাদের রেসপন্সিবিলিটি যখন ফুলফিল করে তখন সাথে সাথে এখান থেকে তাদের স্ট্যাটাস গুলা চেঞ্জ করে দেয়। এই চেঞ্জেসটা আপনার প্রোফাইলে এসে ইমপ্যাক্ট করে। সো এভাবে একটা একটা করে হচ্ছে সার্ভিস তার রেসপন্সিবিলিটি ফুলফিল করে, এবং ওই সার্ভিসের রেসপন্সিবিলিটি ফুলফিল হয়ে গেলে সে নেক্সট সার্ভিসের কাছে হচ্ছে রিকোয়েস্ট হ্যান্ডেল পাস করে দেয়। এন্ড ফাইনালি হচ্ছে যখন সবকিছু শেষ তখন আপনি দেখতে পান হচ্ছে ওকে এই ফুল প্রসেসটা, এটা একটা সাইকেলের মতো কাজ করে, এই সাইকেলটা কমপ্লিট। দ্যাটস দ্য মিনিং হচ্ছে আপনার পুরো অর্ডারটা হচ্ছে আপনি ডেলিভারি পেয়ে গেছেন। তো এরকম হচ্ছে একটা রিয়েল লাইফ সিচুয়েশন। এখানে আপনারা কয়েকটা সার্ভিস দেখতে পাচ্ছেন। প্রথমে যে সার্ভিসটা ছিল অর্ডার, এই অর্ডার সার্ভিস বেসিক্যালি ধরেন আপনি অর্ডারিং গুলা ম্যানেজ করে, তারপরে হচ্ছে পেমেন্ট প্রসেসিং করার জন্য যে ইনফরমেশন গুলো দরকার এইগুলো হচ্ছে ম্যানেজ করে, তারপর আপনার ডেলিভারি কোঅর্ডিনেট করে, এবং এটা আবার ইন্টারেক্ট করে কার সাথে, প্রোডাক্ট ক্যাটালগ বা ইনভেন্টরি শিপিং এই সার্ভিসগুলোর সাথে ইন্টারেক্ট করে। তারপর হচ্ছে ক্যাটালগ, এটা বেসিক্যালি প্রোডাক্টের ডিটেলস, প্রাইস, অ্যাভেলেবিলিটি এই জিনিসগুলো হচ্ছে এই সার্ভিসটা হ্যান্ডেল করে। তারপর ইনভেন্টরি সার্ভিস, এটা নামে বুঝতে পারতেছেন, এটা আসলে আপনার স্টক বা ট্র্যাকিং বা এটা সোল্ড হয়ে গেছে কিনা, রিটার্ন এই ধরনের ডিটেলস জিনিসগুলো ইনভেন্টরি সার্ভিসগুলো হ্যান্ডেল করে। পেমেন্ট সার্ভিস পেমেন্ট প্রসেসিং করে আপনার এই অর্ডার রিলেটেড। তারপরে শিপমেন্ট সার্ভিস, এটা বেসিক্যালি লজিস্টিক সাপোর্ট গুলা মেনটেন করে, আপনার এই প্রোডাক্টটা ডেলিভারি কিভাবে হবে, এই প্রোডাক্টটা এখন কোন স্টেটে আছে ডেলিভারির, এই জিনিসগুলো হচ্ছে শিপমেন্ট সার্ভিস হ্যান্ডেল করে। সো এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল কথাবার্তা। এখন আসি একটু, আমরা যখন হচ্ছে একটা মাইক্রো সার্ভিস ডিজাইন করি, এই ডিজাইনটা আসলে কিভাবে করা হয়। আপনারা আমার সামনে হচ্ছে একটা ডিজাইন প্যাটার্ন দেখতে পাচ্ছি, যেটা আমরা এপিআই গেটওয়ে ওয়াইজ হচ্ছে ডিজাইন করলাম। তো এই যে এপিআই গেটওয়ে, এটা আসলে একটা গেটওয়ে এর মতো কাজ করে। আপনারা অলরেডি বুঝতে পারতেছেন, ইউজার আসলে হিট করে হচ্ছে এপিআই গেটওয়েতে, ইউজার হিটটা করে হচ্ছে এপিআই গেটওয়েতে। এপিআই গেটওয়ের কিছু রেসপন্সিবিলিটি আছে, সেই যখন হিটটা আসে তখন সে অনেক কিছু এখান থেকে আপনি ফিল্টার আউট করে ফেলতে পারেন, যে এই রিকোয়েস্টটা কি অথেন্টিকেট রিকোয়েস্ট কিনা, তার অথরাইজেশন আছে কিনা রিকোয়েস্ট করার জন্য, এবং আপনি এখানে একটা রেট লিমিট শেয়ার করা সেট করে দিতে পারেন, যে প্রতি সেকেন্ডে কতগুলা রিকোয়েস্ট সে করতে পারবে। এই ধরনের বিষয়গুলো আপনি এপিআই 6 লেয়ারে হ্যান্ডেল করে নিতে পারেন। ইভেন আপনি হচ্ছে ক্যাটালগ সার্ভিস, শপিং কার্ট বা ডিসকাউন্ট অর্ডারিং এই সার্ভিসগুলো কল করার আগে আপনি এপিআই গেটওয়ে লেয়ারে অথেন্টিকেশন অথরাইজেশন চেক করে নিতে পারেন ইউজারের। আপনাকে সার্ভিস বাই সার্ভিস ধরে ধরে অথেন্টিকেশন অথরাইজেশন চেক করার দরকার নাই, আপনি গেটওয়ে লেয়ারে হচ্ছে এই জিনিসটা চেক করতে পারেন। তো এটা কিভাবে হয় আমি একটু জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বলি। সাপোজ আপনার ইউজার যখন হচ্ছে আপনার এখান থেকে হিট করে, ইউজার যখন আমাদের ডেটাগুলা, সরি, ইউজার যখন হচ্ছে হিট করে তখন আমার এই হিটটা আসে ইনিশিয়ালি হচ্ছে লোড হয় হচ্ছে আমার এপিআই গেটওয়েতে। আচ্ছা, এপিআই গেটওয়ে কি, এটা কাইন্ড অফ একটা ডোরের মতো বা দরজার মতো কাজ করে। ও সবকিছু আসলে এখানে হ্যান্ডেল করে। ওর কাছে আপনি ও ইউজার কিন্তু শুধু গেটওয়েটাকে চিনে, ও গেটওয়েটা চিনে, আর এই গেটওয়ে যখন আপনার রিকোয়েস্টটা পায়, পাওয়ার সাথে সাথে ও এই রিকোয়েস্টটাকে, ধরেন আপনার একটা অথ সার্ভিস আছে বা অথ সার্ভিস বা অথরাইজেশন সার্ভিস আছে, এই অথরাইজেশন যেটা হচ্ছে অথরাইজেশন আর অথেন্টিকেশন একটা সার্ভিস আছে, যখন আপনার রিকোয়েস্টটা আসে তখন সে কি করে এই অথরাইজেশন সার্ভিসে পাঠায় দেয়, দেখে যে আপনার রিকোয়েস্টটা আসলে ভ্যালিড কিনা। যদি ভ্যালিড হয়, ভ্যালিড হইলেও সে এখানে একটা পাঠায় রেসপন্স পাঠায় যে এই রিকোয়েস্টটা ভ্যালিড। যখন এই রিকোয়েস্টটা ভ্যালিড পায় তখন হচ্ছে ও এই ডেটাটাকে হচ্ছে ফরওয়ার্ড করে দেয় হচ্ছে সাপোজ অর্ডার সার্ভিস বা এরকম যতগুলো সার্ভিস থাকে ওইগুলোতে অর্ডার করে দেয়, পাস করে দেয়। তো এটা থেকে সুবিধা কি দেখেন, ইউজার কিন্তু কখনো ডিরেক্টলি আপনার অর্ডার সার্ভিসকে কল করে না, এই গেটওয়ে আসলে সব কিছু হ্যান্ডেল করে না। এবং আপনি এই গেটওয়েতে বসে ইউজার কতবার হিট করতে পারবে, যেটাকে আমরা রেট লিমিট বলি, এগুলো আপনি সেট করতে পারেন। এবং অথরাইজেশন দেখেন, এই সার্ভিসগুলো কিন্তু অথরাইজেশন নিয়ে ডিল করে না, ওই সার্ভিসগুলোর অথরাইজেশন এনশিওর করে আমার অফ সার্ভিসটা। তো আমার রেসপন্সিবিলিটি কিন্তু সবকিছু
সেপারেটলি হয়ে গেল। এখন যদি আমার কখনো এমন হয় যে অর্ডার সার্ভিসে আমার বেশি হিট হচ্ছে, তখন কিন্তু আমি অর্ডার সার্ভিসের আরেকটা রেপ্লিকা ভার্সন করতে পারি। তো এটাতে কি হয়, আমরা এটা লোড ব্যালেন্সিং করার মতো। তো আমার যদি এই কম্পোনেন্টে লোড বেশি হয়, তাহলে অটোমেটিক্যালি আমি রিকোয়েস্টটাকে হচ্ছে বি কম্পোনেন্টে পাস করে দিতে পারি। বি কম্পোনেন্টে লোড বেশি থাকলে আমি এটাকে আবার এই কম্পোনেন্টে পাস করে দিতে পারি। এতে কি আমার একটা সার্ভিসের লোড ব্যালেন্সিং হয়। তো আমি এখানে আমার মতো করে অনেকগুলো হচ্ছে ইনস্ট্যান্স ক্রিয়েট করে এগুলোর মধ্যে একটা লোড ব্যালেন্সিং করতে পারি। যে আমার কোন একটা সার্ভিসে যদি বেশি হিট হয়, তাহলে আমি পরের সার্ভিসটা পরের ইনস্ট্যান্সটাতে নিয়ে গেলাম, এভাবে ওয়ান বাই ওয়ান। এখন প্রতিটা সার্ভিস আবার আমি এখানে 3টা ইনস্ট্যান্স ক্রিয়েট করছি। এই 3টে ইনস্ট্যান্স যেটা বিজি থাকবে আমি পরেরটাতে মুভ করে নিব। এভাবে আমি ওয়ান আফটার ওয়ান হচ্ছে এই ডেটাগুলোকে শিফট করতে পারি। সো এই এপিআই গেটওয়েটা হচ্ছে আমার এই কাজগুলো করে। সো এখানে আমার অনেক ধরনের এপিআই গেটওয়ে আছে, যেমন অ্যাপাচি এপিআই গেটওয়ে, অ্যাপাচি এপিআই গেটওয়ে, তারপরে কং এপিআই গেটওয়ে, তারপর হচ্ছে আপনারা যদি অ্যামাজন এডব্লিউএস ব্যবহার করেন, তো অ্যামাজন এডব্লিউএস এর এপিআই গেটওয়ে এগুলো আছে। এরকম অনেক পপুলার এপিআই গেটওয়ে আছে। আমরা বর্তমানে হচ্ছে অ্যাপাচি এপিআই গেটওয়ে এটা ব্যবহার করতেছি। এটা খুবই আমার কাছে এটা খুবই ভালো লাগে অ্যাপাচি এপিআই গেটওয়েটা, কারণ আপনি গেটওয়ে লেয়ারে বসে আপনার মতো করে বিজনেস অ্যাপ্লাই করতে পারবেন। আপনি এখান থেকে কিভাবে কাজ করে বা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, এগুলো হচ্ছে আপনি গেটওয়ে লেয়ারে বসে এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো এটা হচ্ছে একটা ডিজাইন প্যাটার্ন। তো আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ এই ধরনের ডিজাইন প্যাটার্ন গুলো হচ্ছে আপনাদের সাথে ইমপ্লিমেন্ট করে দেখাবো, যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, বা রিয়েল লাইফ আসলে ইমপ্লিমেন্ট করার পরে এটা দেখতে কেমন হয়। এই জিনিসগুলো আপনারা তখন হচ্ছে আস্তে আস্তে বুঝতে পারবেন। আমি আবারও বলতেছি, আপনারা যারা ফ্রেশার, আপনারা জাস্ট এটা গোল রাখেন যে আপনি আসলে থটটা বুঝতে পারতেছেন কিনা, এটা অনেকটা ইম্পর্টেন্ট। আমি বলতেছি না যে আপনি পুরো 30টা বুঝে ফেলেন। আমার কথা হচ্ছে আপনি আসলে থটটা বুঝতে পারতেছেন কেন, যে এই যে মাইক্রো সার্ভিস কথাটা বলতেছি, এটা আসলে একটা সিঙ্গেল ওয়ার্ড না, যে ওকে এই মাইক্রো সার্ভিস মানে হচ্ছে এটা, নট লাইক দিস। সো মাইক্রো সার্ভিস কে অ্যাচিভ করার জন্য আমাদের অনেক ধরনের প্যাটার্ন বা অনেক ধরনের ডিজাইন প্যাটার্ন আছে। ওই ডিজাইন প্যাটার্ন গুলো আমরা ব্যবহার করে আমরা এই মাইক্রো সার্ভিসটাকে অ্যাচিভ করতে পারবো। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে ফার্স্ট ডিজাইন প্যাটার্ন। আর এরপর হচ্ছে আমার আহ আরেকটা ডিজাইন প্যাটার্ন আছে, আচ্ছা, যেটার নাম একটা হচ্ছে কোশ্চেন আছে। জি, কারো কোনো কোশ্চেন তাহলে করতে পারেন। তো এই যে এপিআই যে গেটওয়ে, তাই না? সো হুম, এটা কি পসিবল যে আমি মাল্টিপল এপিআই গেট ইউজ করব? ফর এক্সাম্পল, হুম। সার্ভিস 1 সার্ভিস 2 এর জন্য একটা এপিআই গেটওয়ে, সার্ভিস 3 সার্ভিস 4 এর জন্য একটা এপিআই গেটওয়ে। আসলে নর্মালি ইন এ সেন্স এটা আসলে মানে করে না। নর্মালি ইন এ সেন্স যেটা হচ্ছে, ধরেন আপনার একটা গেটওয়ে দিয়ে হচ্ছে, ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশনকে আপনি সার্চ করতে পারেন। এটা করতে পারেন, যদি আপনি আবার আরেকটা গেটওয়ে নিয়ে আসেন, আপনি কিন্তু কস্ট বাড়তেছে। মানে ওই সেট আপের একটা কস্ট থাকে। তো আপনি ইচ্ছে করলেই পারেন, কিন্তু আসলে এটা সাজেস্টেড না। মানে কারণ আপনার কস্ট বাড়া শুরু হয়, তো আপনারা অনেক কিছু হচ্ছে মেনটেন করতে, বাট আপনি ইচ্ছা করলে পারবেন যে আমি একটা এপিআই গেটওয়ে দিয়ে ক্যাটালগ 1 ক্যাটালগ 2 হ্যান্ডেল করতেছি, আর একটা এপিআই, তখন কিন্তু আমার হয়তো ইউআরএল চেঞ্জ হয়ে যেতে পারে। সেরকম একটা কেস থাকতে পারে। জি। আচ্ছা, রায়হান নিশাত ভাই নামে একজন কোশ্চেন করবে। থ্যাংক ইউ, বুঝতে পেরেছি আমি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, excellent. আমি ভাই একটা জিনিস মানে প্রশ্ন ছিল আমার, সেটা হচ্ছে যে এই যে মাইক্রো সার্ভিসের যে আমরা পুরো কনসেপ্টটা দেখলাম আজকে, যতটুকু এখানে একটা আপনি প্রেজেন্ট করছেন, তো এই কনসেপ্টটার সাথে মানে আহ, মোটামুটি সিমিলার এক মানে আমি দেখলাম যে 80% মতন মিল আর কি। মানে এটার উপর বেস করে আরেকটা আর্কিটেকচার দাঁড় করানো আছে। যদি ওটা টপিক না, কিন্তু আমি তো জানতে চাচ্ছিলাম ওইটার সাথে এটার পার্থক্যটা কি। আমি যদি একটু ওটা লিঙ্কটা কোনটা? চ্যাটে শেয়ার দিই, তাহলে আমি চ্যাটে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনি যদি একটু ওইখানে ঢুকে ওই সবার সামনে একটু প্রেজেন্ট করেন। আচ্ছা, আহ এটা কোনটা? আহ, আচ্ছা, উনি মডুলার ওটাই। আর্কিটেকচার নিয়ে বলছেন, মডুলার আর্কিটেকচার চ্যাটে দিচ্ছে লিঙ্কটা। আচ্ছা, আচ্ছা। একটা হচ্ছে আপনার আহ, আচ্ছা, ওকে।
সো এটা দেখা যাচ্ছে না, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন, আপনার স্ক্রিনটা এখন প্রেজেন্ট হয়ে আছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে। তোমার এই যে এইটা দেখা যাচ্ছে, বাট যে লিঙ্কটা ক্রিয়েট করছো না ওইটা দেখা যাচ্ছে না। আই থিঙ্ক ইন্টার নাও স্ক্রিন শেয়ার দিলে ওইটা দেখা যাবে। এখন পার্টিকুলার এই উইন্ডোটা দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে, একটু নিচের দিকে যদি স্ক্রল করতে, আচ্ছা, এই হ্যাঁ, যে ওকে। সো এখানে হচ্ছে নর্মালি হচ্ছে দুইটা কয়েকটা ডিজাইন প্যাটার্ন আছে। সো এই মডিউল, আপনি যখন একটা মনোলিথিক যে অ্যাপ্লিকেশন গুলো আছে, এই মনোলিথিক অ্যাপ্লিকেশন গুলোকে হচ্ছে আপনি আবার মনোলিথিক বলতে বোঝাচ্ছে রাস্তাটা যে একটু একটু জুম করবা, এটা জুম করলে দেখা যাবে। এটা তো হচ্ছে এটা তো হচ্ছে কারণ ওরা হচ্ছে জাস্ট এক্সপ্লেনেশন করছে আর কি। সো আমি একটু জাস্ট ডিফারেন্সটা বলি আর কি। কারণ মাইক্রো সার্ভিসের গোলটা কি? মাইক্রো সার্ভিসের গোলটা হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশন গুলো আছে, এই অ্যাপ্লিকেশন গুলাকে হচ্ছে একটা স্মল স্মল কম্পোনেন্টে ডিফাইন করা এবং ইন্ডিপেন্ডেন্ট সার্ভিস হিসাবে ডিল করা। ইন্ডিপেন্ডেন্ট সার্ভিস হিসেবে এক। আর মডিউল হচ্ছে আপনার এই একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশনকে আপনি সিঙ্গেল সিঙ্গেল হচ্ছে মডিউল অথবা কম্পোনেন্টে ডিভাইড করতে পারেন একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশনকে। কিন্তু এই মডিউলটা হচ্ছে একটা সিঙ্গেল সেম প্রসেসের মধ্যে রান করে। আপনি একটা অ্যাপ্লিকেশনকে, সাপোজ আপনার হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা আছে, এই অ্যাপ্লিকেশনটাকে হচ্ছে সাপোজ এটা হচ্ছে আমার পুরো একটা অ্যাপ্লিকেশন। এই পুরো অ্যাপ্লিকেশনটাকে আপনি হচ্ছে কিছু ছোট ছোট কম্পোনেন্টে হচ্ছে ডিভাইড করলেন, সেকেন্ড, ফার্স্ট ওয়ান, থার্ড ওয়ান। এই পুরাটা হচ্ছে আপনার একটা অ্যাপ্লিকেশন ডিভাইড করে। এই পুরাটা হচ্ছে আপনার একটা অ্যাপ্লিকেশন। সো এই পুরো অ্যাপ্লিকেশনটাকে হচ্ছে আপনি জাস্ট সিঙ্গেল সিঙ্গেল হচ্ছে ডিফাইন করলেন, কিন্তু এটা একটা রান, একটা সেম প্রসেসে কিন্তু আপনাকে রান করতে হয়। কিন্তু মাইক্রো সার্ভিসের ব্যাপারটা হচ্ছে এগুলো হচ্ছে আলাদা আলাদা কম্পোনেন্ট হয়ে থাকে। সো আপনি একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশনকে ডিভাইড করতে পারেন হচ্ছে ইন্টারনাল মডিউল মডিউল করে আর কি, আলাদা আলাদা মডিউল করে, যেটাকে আমরা হচ্ছে উম, আলাদা আলাদা মডিউল করে ডিফাইন করতে পারেন। সো এটা বেসিক্যালি হচ্ছে একটা মডিউলের সাথে আরেকটা মডিউল আপনি চাইলে হচ্ছে কানেক্ট করতে পারেন, বাট এই মডিউল গুলো রান করে একটা সেম প্রসেসের মধ্যে। কিন্তু মাইক্রো সার্ভিস এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি হচ্ছে সার্ভিস গুলো রান করে, একটা আরেকটার সাথে কোনোভাবে কানেক্টেড না। কিন্তু এই মডিউলিং গুলো হচ্ছে একটা আরেকটার সাথে কানেক্টেড। আপনি যদি হচ্ছে বুঝতে পারছি। clear? So আপনি যদি হচ্ছে এখানে দেখেন, এই আমি জানি না এখানে কোনো আচ্ছা, কিছু দেখাইছে কিনা। এখানে হ্যাঁ। এখানে হচ্ছে কোথায় দেখছি আমি ঠিক দেখতে পাচ্ছি না, বাট আমি আমার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম আর হচ্ছে আপনি সিঙ্গেল করবেন আর সবগুলো একসাথে হচ্ছে ডিফাইন করে করতে পারেন। তাই, ওকে? আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ওইটা আপনি যে প্রত্যেকটা সার্ভিস দেখালেন আলাদা আলাদা, প্রত্যেকটা তো ওই যে আগের স্লাইডটাতে যান, এর আগে যে স্লাইডটা ছিল, হ্যাঁ এটা এখানে এই যে ওকে, না হ্যাঁ এটা এই যে ক্যাটালগ আছে, শপিং আছে, ডিসকাউন্ট আছে, অর্ডার আছে, এগুলো তো প্রত্যেকটা সার্ভিস আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল প্রসেস রান হচ্ছে, এবং এদের জন্য আলাদা আবার ডেটাবেস আছে। আলাদা ডেটাবেস আসলে এটা রাখতে পারেন, আবার আপনি একটা সিঙ্গেল ডেটাবেস শেয়ার করেও কাজ করতে পারেন। মানে ইটস আপ টু ডিজাইন, মানে এটা এমন না যে আপনি আলাদা ডেটাবেস রাখতেই হবে। আচ্ছা, যদি আলাদা রাখি তাহলে আমার যদি এমন কোনো কিছু করা লাগে, ট্রানজেকশন মেনটেন করা লাগে দুইটা বা তিনটা বা একাধিক ডেটাবেসের সাথে, সেটার প্রসেসটা কিরকম হবে? আপনি কিন্তু একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশনের সাথে দুইটা ডেটাবেস, তিনটা ডেটাবেস কানেক্ট করতে পারেন। হ্যাঁ, সেটা করতে পারি। হ্যাঁ, এখন আপনার যদি কখনো সার্ভিস কার্ডের সাথে ক্যাটালগ, এই সার্ভিসটা ডিপেন্ডেন্সি থাকে, আপনি কিন্তু কোন একটা মেসেজ বা অথবা হচ্ছে এপিআই এপিআই এর সাথে কমিউনিকেট করে এখান থেকে আপনি ডেটাটা নিয়ে আসতে পারেন, যদি আপনার এরকম ডিপেন্ডেন্সি থাকে। তাই আপনার আর কোশ্চেন?
ভাই আগে বুঝতে পারছেন? কিছুটা আসলে মানে আমার প্রশ্নটা ছিল ট্রানজেকশন মেনটেন করা আর কি, মানে আমি একাধিক ডেটাবেসের সাথে কিভাবে আচ্ছা, একাধিক সার্ভিস ট্রানজেকশনটা মেনটেন করা। ট্রানজেকশন মেনটেন করা ব্যাপারটা হচ্ছে যখন আপনি মাইক্রো সার্ভিসে আমরা হচ্ছে ট্রানজেকশন ম্যানেজ করা বলতে যেটা বুঝতে পারেন, আপনি যখন মাইক্রো সার্ভিসে ট্রানজেকশন ম্যানেজ করবেন, এই ট্রানজেকশন ম্যানেজ করার জন্য হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের হচ্ছে ডিজাইন প্যাটার্ন আছে। তো ধরেন আপনি যখন হচ্ছে মাইক্রো সার্ভিসে ট্রানজেকশন গুলো ম্যানেজ করবেন, এটা যখন খেয়াল করে দেখেন, আমি এর আগে যে এক্সাম্পলটা এখানে বলছিলাম, সো এই যে পুরো অ্যাপ্লিকেশনটা একটা বা একটা ফ্লো হচ্ছে, এই ফ্লো এর একটা স্ট্যাটাস আছে, রাইট? আপনি হ্যাঁ, এই যে ফ্লোটার একটা স্ট্যাটাস আছে, সো আপনি যদি কোনো স্ট্যাটাস যদি কোথাও ব্রেক করে, আহ, আপনি কিন্তু হচ্ছে ইজিলি বুঝতে পারতেছেন যে আসলে এই ডেটাটা হচ্ছে ব্রেক করছে কোথাও, right? আপনি হচ্ছে এই প্যাটার্ন দিয়ে আসলে এই ট্রানজেকশনাল ডেটা গুলো ম্যানেজ করতে পারেন। ওকে, তার মানে হচ্ছে আমার কোন একটা ইউজার হচ্ছে পেমেন্ট করছে, পেমেন্টটা সাকসেস হয় নাই, দ্যাটস মিনিং এটা আমার ইস্যু হইতে পারে, অথবা ইউজারের ওয়ালেটে টাকা নাই, এটাও হইতে পারে, রাইট? এখন ধরেন আপনার সিস্টেমে টাকাটা কেটে রাখছে, ইউজারের কাছে ডেলিভারি যায় নাই, তাহলে আপনি কিন্তু ইজিলি ডেটাবেস থেকে লক করে বের করে ফেলতে পারতেছেন যে আমি সিস্টেমে টাকা কাটছি, ওকে ইউজার টাকা পায় নাই, তাহলে আমার ডে এন্ডে টাকাটা ডিসবার্স করতে হবে, রাইট? ধরেন আপনি যদি হচ্ছে উবারে যান, উবারে যাওয়ার পরে আপনি কি সাথে সাথে টাকাটা সবসময় ডিসবার্স পেয়ে যান? ধরেন আপনার টাকা না, কেটে রাখছে, টাকা কেটে রাখছে, কিন্তু আপনি আসলে রাইডার হচ্ছে ক্যান্সেল করে দিচ্ছে, আপনি কি সাথে সাথে ডিসবার্স পান? না, সময় লাগে। সময় লাগে, রাইট? কিন্তু আপনি যদি ওই যে যেই ট্রানজেকশনের কথাটা বলছেন, তাহলে তো ওটা হলে তো সাথে সাথে ফেরত পাওয়ার কথা না, কারণ যেহেতু পুরো রাইডটাই আসলে ক্যান্সেল হয়ে গেছে, রাইট? এই জি, কারণেই পাচ্ছেন না, কারণ আসলে স্ট্যাটাস গুলা শেষ করে ডে এন্ড একটা সেটেলমেন্ট হয়, ওই সেটেলমেন্টে এই স্ট্যাটাস গুলা ধরে যাদের ট্রানজেকশন ফুলফিল হয় নাই বা কমপ্লিট হয় নাই সাইকেল, ওদের মধ্যে যারা আসলে টাকা কেটে রাখছে কিন্তু রাইট ক্যান্সেল হয়ে গেছে, তাদেরকে টাকাগুলো ডিসবার্স করে দেয়। এটা একটা নির্দিষ্ট টাইম পরে, এরা হয়তো 1 ঘন্টা পরে বা 30 মিনিট পরে, ডিপেন্ড করে কোম্পানি কোন পলিসিতে ডিজাইন করে। আপনি ব্যাংকের কথা চিন্তা করেন, ব্যাংকে যদি হচ্ছে আপনার এরকম হয়, আপনি কিন্তু ডে+1-এ পান বা এন্ড অফ দ্য ডে আপনার টাকাগুলো ডিসবার্স হয়। খেয়াল করছেন বিষয়গুলো? অনেক কিছু ডিপেন্ডেন্ট থাকে। এখন এই যে ট্রানজেকশনটা, এই ট্রানজেকশন গুলো অনেকভাবে এখানে ম্যানেজ করে। জি, জি, বুঝতে পারছি। মানে এই কারণে হচ্ছে আমরা অনেক সময় হচ্ছে পাই না। যেমন এই ট্রানজেকশন ম্যানেজ করার জন্য আমাদের যেমন এখানে অনেক ধরনের ট্রানজেকশন হইতে পারে। সেটা হইতে পারে লং রানিং ট্রানজেকশন হইতে পারে। এই যে লং রানিং ট্রানজেকশন গুলা খেয়াল করেন এখানে, এটা কি শর্ট রানিং ট্রানজেকশন যে শুধু ডেটাবেসে সেভ করা? এটা এটা কি এরকম হচ্ছে? এটার সাথে অনেকগুলা কম্পোনেন্ট ডিপেন্ডেন্ট, রাইট? একটা অর্ডার কমপ্লিট করার জন্য এটা একটা লং রানিং ট্রানজেকশন। এই যে ট্রানজেকশন গুলো আছে এগুলা ম্যানেজ করার জন্য বিভিন্ন ডিজাইন প্যাটার্ন আছে, যেটা হচ্ছে ধরেন সাগা ডিজাইন প্যাটার্ন, এরকম বিভিন্ন ডিজাইন প্যাটার্ন আছে। এই ধরনের ট্রানজেকশন গুলো আপনি ম্যানেজ করতে পারেন, যে লং রানিং ট্রানজেকশন গুলা। তো এই ট্রানজেকশন গুলার মাধ্যমে ডে ইন ডে আপনি বুঝতে পারেন যে আপনার কোন ট্রানজেকশনটা সাকসেসফুলি হয়েছে এবং কোন ইউজার কোথায় পর্যন্ত আসার পরে সে আর ট্রানজেকশনটা কমপ্লিট করে না। এই যে ইউজারের বিহেভিয়ার গুলো আপনি ইজিলি বের করে নিতে পারেন। এখন এই ডেটা গুলো ভবিষ্যতে হচ্ছে প্যাসেজ হিসেবে দাঁড়ায়, যে আপনি আসলে কোন ধরনের ইউজার, আপনি আপনি কি অলওয়েজ কুইরি করার জন্য সিস্টেমে আসেন কিনা, এই যে ইনফরমেশন গুলো এগুলো ইজিলি হচ্ছে ফিগার আউট করে বের করা যায় আপনার বিহেভিয়ার গুলো দেখে। হ্যাঁ, জি ভাই। আহ, আর আচ্ছা, question? হাফিজ ভাই কোশ্চেন করবে ইনশাল্লাহ। হ্যাঁ, অনেক question ভাই। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল যে আমরা যখন মাইক্রো সার্ভিসে যাচ্ছি, দ্যাট মিনস আমরা ফার্স্ট ওয়েব অথবা মোবাইল অ্যাপ থেকে এপিআই গেটওয়েতে হিট করতেছি, আর সেখান থেকে আবার একটা রিকোয়েস্ট যাচ্ছে আমাদের সার্ভিস গুলোতে। ইভেন এমন হতে পারে যে আমি একটা সার্ভিসে হিট করছি, দ্যাট মিনস হতে পারে আমি শপিং কার্টে হিট করছি, ওদের আবার ইন্টারনাল কিছু রিলেশন থাকলো, যেমন শপিং কার্টে আমি যখন হিট করবো তখন প্রোডাক্টের সাথে তার একটা রিলেশন আছে, ইনভেন্টরির সাথে। তো এইটা কমিউনিকেশন যখন আমি এপিআই গেটওয়ের সাথে করতেছি, এপিআই গেটওয়ে শপিং কার্টের সাথে করতেছে, শপিং কার্ট ইনভেন্টরির সাথে করতেছে, তো এভাবে যখন দুই তিনটা সার্ভিস এপিআই দিয়ে কানেক্টেড থাকতেছে, তখন কি আমার এক্সিকিউশন টাইমটা লং হচ্ছে না? শুরু
কারণ আসলে আপনার যখন সাপোজ এটা যদি আপনার জিনিসটা এরকম হয় যে আমি এপিআই গেটওয়েতে গেলাম, এপিআই গেটওয়ে আসলে আমি ক্যাটালগে হিট করলাম, ক্যাটালগ শপিং কার্টে গেল, শপিং কার্ট ডিসকাউন্টে গেল, ডিসকাউন্ট অর্ডারিং এ গেল, এই যে চার্টটা আসে এই সেন্সে ইজ ট্রু। আপনি আসলে এই ধরনের ডিপেন্ডেন্ট বিজনেস গুলাকে সবসময় চেষ্টা করবেন একটা সিঙ্গেলটন, মানে সিঙ্গেল রেসপন্সিবিলিটি হিসেবে ডিজাইন করার চেষ্টা করা আর কি। আপনি যখন মাইক্রো সার্ভিসটাকে একটা বিজনেসকে মাইক্রো সার্ভিসে শিফট করবেন, আপনি রেসপন্সিবিলিটি ওয়াইজ হচ্ছে সার্ভিস গুলাকে বাউন্ডারি ক্রিয়েট করবেন রেসপন্সিবিলিটি ওয়াইজ। মানে ধরেন যদি আপনার এমন হয়, মানে এই যে বাউন্ডারিটা এটা এমন হবে না যে ধরেন ক্যাটালগ বললাম, ক্যাটালগ জাস্ট নিয়ে আসলাম, এরকম জাস্ট রেসপন্সিবিলিটি ওয়াইজ আপনি বাউন্ডারিটা ডিফাইন করবেন। বিজনেসের রেসপন্সিবিলিটি ওয়াইজ যত আপনি বাউন্ডারিটা অপটিমাইজলি ডিজাইন করতে পারবেন, আপনার এই এক্সিকিউশন টাইম গুলো আস্তে আস্তে কমে আসবে। মানে আপনি সিম্পল যে ক্যাটালগ ইনসার্ট করার জন্য ক্যাটালগ সার্ভিস, শপিং কার্ট ইনসার্ট করার জন্য শপিং কার্ট সার্ভিস, এরকম যদি করেন ডেফিনেটলি বাড়বে, কিন্তু আপনি বিজনেসের রেসপন্সিবিলিটি ওয়াইজ মাইক্রো সার্ভিসের বাউন্ডারিটা ডিফাইন করবেন, সিঙ্গেল সিঙ্গেল দেখবেন, তখন আপনার এক্সিকিউশন টাইমটা অনেকাংশে কমে আসবে। জি ভাই। কিন্তু আপনি যেটা বলছেন ভাইয়া, এটার সাথে আমি এগ্রি। যদি আমার কখনো ক্যাটালগ থেকে শপিং কার্ট ডিসকাউন্ট হয়, ডেফিনেটলি আসলে আমার এক্সিকিউশন টাইম বাড়তেছে, অ্যাকচুয়ালি রিকোয়েস্টের সংখ্যাও বাড়তেছে। রিকোয়েস্টের সংখ্যা বাড়তেছে, ট্রু। তো এখানে হচ্ছে বড় রেসপন্সিবিলিটি হচ্ছে এটা যে আপনি বিজনেস বাউন্ডারিটা কোথায় ডিফাইন করতেছেন। এই বিজনেস বাউন্ডারির উপর ডিপেন্ড করে আপনি কতটুকু বিজনেস একটা সার্ভিসে কভার করতেছেন, এবং এই সার্ভিসটা কত পার্সেন্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি ডিল করতে পারবে। তো সেটা হইতে পারে 70%, 80%। সো এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনি যখন একটা বিজনেসকে কনভার্ট করবেন মাইক্রো সার্ভিসে, তখন আপনি এই জিনিসটা ডিফাইন করে নিতে হবে আপনাকে, যে আমি কত পার্সেন্ট কভার করতে পারতেছি। Okay? ধরো কোশ্চেন, ঠিক, আশিক, আশিকুল ভাই। ভাইয়া ওই আমার একটা কোশ্চেন ছিল যে এপিআই গেটওয়ের আগে যদি আমি লোড ব্যালেন্সিং করি তাহলে কি আমার মানে তখন এটা কিভাবে কাজ করবে আসলে আন্ডার দ্য হুড কিভাবে কাজ করবে? এটা কি আপনার ওই যে শপিং কার্ট বা ক্যাটাগরি সার্ভিস বা শপিং সার্ভিস এগুলো কি আলাদা নতুন থ্রেড তৈরি করে নেবে নাকি মানে তখন এটা কিভাবে আন্ডার দ্য হুড কিভাবে কাজ করবে? ধরেন আপনার যদি হচ্ছে উম, আমার যখন হচ্ছে এখান থেকে আমি হচ্ছে যে রিকোয়েস্ট গুলো আমার কাছে আসতেছে, so আমি এখানে হচ্ছে একটা লোড ব্যালেন্সিং করে তারপরে হচ্ছে এপিআই গেটওয়েতে হিট করতেছি, এই এপিআই গেটওয়েটা। তো এখান থেকে হচ্ছে আমার এই এপিআই গেটওয়েতে আসতেছে। So আপনার কোশ্চেনটা হচ্ছে এরকম যে আমি এপিআই গেটওয়েতে হিট করার আগে আমি এখান থেকে লোড ব্যালেন্সিং করে নিচ্ছি, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এপিআই গেটওয়ের আগে লোড ব্যালেন্সিং। এপিআই গেটওয়ের আগে লোড ব্যালেন্সিং করে নিচ্ছি। তো আপনি যখন হচ্ছে এপিআই গেটওয়ের আগে লোড ব্যালেন্সিং করে নিবেন, তো সেই আসলে যে থ্রেড দিয়ে লোড ব্যালেন্সিং, ওই যে থ্রেড, কারণ এখানে আমার এখন 3টা থ্রেড আছে, সাপোজ থ্রেড 1, থ্রেড 2, থ্রেড 3। তো সে আসলে থ্রেড 1 দিয়ে আসলো, থ্রেড 1 দিয়ে সে এপিআই গেটওয়েতে হিট করবে, এপিআই গেটওয়ে থেকে সে আবার ডিফাইন করে দিবে, এভাবে সেপারেটলি ট্রেডিং ম্যানেজ করে আসবে, ওয়ান আফটার ওয়ান হচ্ছে যেই থ্রেড দিয়ে ইনসার্ট করবে ওই সেট দিয়ে হচ্ছে সে তার এক্সিকিউশনটাকে হচ্ছে কমপ্লিট করে নেবে। হ্যাঁ, এই থ্রেড গুলা তো যদি আমি ধরেন যদি এটা ধরেন পাইথন বা জ্যাঙ্গো সার্ভারে করি তাহলে থ্রেড গুলা কি পাইথন নিজেই তো তৈরি করে নেয় নাকি আমার যদি আহ, সাধারণত হ্যাঁ আপনি এই যখন হচ্ছে সার্ভার ধরেন একটা গেটওয়ে বা হচ্ছে লোড ব্যালেন্সার ইন্ডিকেট করবেন, তখন তো আপনার ধরেন ওইভাবে কন্ট্রোল থাকবে না পাইথন সার্ভার দিয়ে বা হচ্ছে পাইথন কোড লিখে ওই লোড ব্যালেন্সার লেয়ারে। ওই লোড ব্যালেন্সার আসলে ওইভাবে ডিফাইন করে নেয় যে আপনার যদি হচ্ছে এই এপিআই এর ইনস্ট্যান্সটাতে আসে, তখন নরমালি আমরা আসলে লোড ব্যালেন্সারটা আগে আপনার ডিফাইন করতে হবে যে আপনি লোড ব্যালেন্সারটা কখন ইউজ করবেন। সাপোজ আপনার দুইটা ইনস্ট্যান্স এখন রানিং চলতেছে, এই দুইটা ইনস্ট্যান্সের বিজিনেস এর উপর ভিত্তি করে আপনি আসলে লোড ব্যালেন্স করবেন, right? দুইটা ইনস্ট্যান্সের বিজিনেস এর উপর। তো ধরেন আমার এই ইনস্ট্যান্সটা অলরেডি হচ্ছে বিজি আছে, কোন একটা টাস্ক প্রসেস করতেছে, তখন আপনি কি করবেন যে এই ইনস্ট্যান্সটাতে কল না করে আপনি বি ইনস্ট্যান্সটাতে কল করে ডেটাটাকে হচ্ছে প্রসেস করে নিচ্ছেন।
সেম জিনিসটাকে। সো এই যে ট্রেডিং ম্যানেজমেন্ট গুলো ও আসলে এখান থেকে ডিফাইন করে নেন যে ট্রেড 1 ট্রেড 2 ও আপনার অ্যাপ্লিকেশনে আসার আগেই তো আপনার এই ম্যানেজ গুলো হয়ে যাচ্ছে। ওই যদি এখান থেকে দেখাই আপনার অ্যাপ্লিকেশনে যখন আসে, তো আসার আগেই তো হচ্ছে আপনার এই ব্যালেন্সিং গুলো হয়ে যাচ্ছে এখান থেকে। আপনি যদি এপিআই গেটওয়ের আগেই করেন, এটা তো আসলে আপনার অ্যাপ্লিকেশন আসার আগেই ও ব্যালেন্স করে নিচ্ছে ট্রেডিং গুলো। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। মানে এটা আমার ম্যানুয়ালি হ্যান্ডেল করার কোনো মানে মানে দরকার হবে না। এখানে আসলে আপনার অ্যাপ্লিকেশন আসার আগে হচ্ছে লোড ব্যালেন্সার ওই জিনিসগুলো হ্যান্ডেল করে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি আমি ভাই এমনি ইঞ্জিনিয়ার যে যখন করছি তখন ওই আমার কিছু কোড করা লাগে না, আমি শুধু লোড ব্যালেন্সিং করে দিছি, ওটা হয়ে গেছে। মানে ইঞ্জিনিয়ারিং আমার তো ওর রেসপন্সিবিলিটি থাকে আসলে এই জিনিসগুলো হ্যান্ডেল করে আপনার সার্ভিসটাকে কাজ করা। এখন আপনার সার্ভিসের কাছে আসার পরে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন ইটস আপ টু ইউ। সেটা কি আপনি সিঙ্গেল থ্রেডে হচ্ছে পুরো কাজটা কমপ্লিট করে দিবেন, নাকি আপনি মাল্টিপল থ্রেড ইনিশিয়েট করে ডিস্ট্রিবিউটেড ওয়েতে আপনি কাজটা কমপ্লিট করবেন ইটস আপ টু ইউ। কিন্তু ইঞ্জিনিয়ারিংস এর কাছে যখন থাকবে তখন তো আসলে আপনার কন্ট্রোল থাকে না। ও তো আসলে একটা ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের মতো কাজ করে। কোনটাতে ফ্রি আছে সে ওই অনুপাতে টাকাটাকে হচ্ছে ডাইভার্ট করে দেয়। জি ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে, তো আরেকটা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন প্যাটার্ন আছে যেটা আমরা হচ্ছে আম, যেটা হচ্ছে আমাদের সার্ভিস ডিসকভারি প্যাটার্ন বলে থাকি। এখানেও সেম আমাদের একটা গেটওয়ে থাকে এবং একটা সার্ভিস রেজিস্ট্রি থাকে। এই রেজিস্ট্রিটা বেসিক্যালি আসলে কাজটা হচ্ছে ও আসলে এখান থেকে আপনি ডিটারমাইন করতে পারেন যে আপনার কোন সার্ভিসটা এখন অ্যাক্টিভ বা হচ্ছে মানে ইনস্ট্যান্সটা কোন এখন হচ্ছে রানিং অবস্থা আছে। এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে আপনি ডিফাইন করতে পারেন। তো আমি এখানে একটা কোড আপনাদের জন্য রেডি করছি যেটা বেসিক্যালি আমি সার্ভিস ডিসকভারি প্যাটার্ন এই প্যাটার্নটা ফলো করে আপনাদেরকে একটু পরে দেখাবো আর কি এই কোডটা। তো এবার আসি যে আমরা আসলে মাইক্রো সার্ভিস তো অনেক কথা বললাম যে মাইক্রো সার্ভিস এটা হাসান, সেটা। জি। ওই যে সার্ভিস রেজিস্ট্রির ব্যাপারে তুমি তো যাবা। শিওর। সরি, আমি তুমি করে বলতেছি, ঠিক আছে? সমস্যা নাই ভাই। সো এখানে কি ব্যাপারটা আসলে শিডিউলিং টাইপের কিছু একটা করতেছে? ও আসলে যে সার্ভিস, এটা সার্ভিস রেজিস্ট্রিটা হচ্ছে আপনার একটা সেন্ট্রালাইজ সিস্টেম, যেখানে আপনার আসলে বোঝাচ্ছে যে আহ, কোন কোন সার্ভিস গুলো আপনার এখন অ্যাভেলেবল আছে। এই যে জিনিসটা আপনি এই সার্ভিস রেজিস্ট্রির মাধ্যমে আপনি আসলে বুঝতে পারবেন। সার্ভিস রেজিস্ট্রি বেসিক্যালি ট্র্যাক করে যে কোন কোন ইনস্ট্যান্স গুলো এখন অ্যাভেলেবল আছে মাইক্রো সার্ভিসের। এটাই তো মানে লাইক সে কি লাইক মানে শিডিউল বেসড ট্র্যাকিংটা হয়। ধরো যে আমার ফর এক্সাম্পল এখানে যেমন 4টা সার্ভিস আছে, তো 4টা সার্ভিসের মধ্যে এট দিস মোমেন্ট 2টা সার্ভিস অ্যাক্টিভ আছে, সো ওকে বাই ডিফল্ট বাকি 2টাকে অফ করে ফেলে। ওর কাছ থেকে আসলে অলওয়েজ একটা হার্টবিট আসতে থাকে প্রতিটা সার্ভিস থেকে। মানে প্রতিটা সার্ভিস থেকে একটা হেলথ চেকিং এর মতো আসতে থাকে আর কি। যে সার্ভিস থেকে যখন সে কোন একটা সার্ভিসের হেলথ চেক পাচ্ছে না বা হার্টবিটটা পাচ্ছে না, এটা বেসিক্যালি বলা হয় হচ্ছে হার্টবিট মেকানিজম আর কি। সার্ভিস গুলো অলওয়েজ হচ্ছে একটা হার্টবিট সিগন্যাল হচ্ছে পাঠাইতে থাকে রেজিস্ট্রি সার্ভিসের কাছে। যখনই কোন একটা সার্ভিস থেকে হার্টবিট আসে না, তখন সে বুঝতে পারে যে সার্ভিসটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। কারণ আপনি অ্যাক্টিভ কিনা আপনার হচ্ছে ওই হার্টবিটের মাধ্যমে আমি এটা বুঝতে পারতেছি এরকম। তো ওকে, এবার থ্যাংক আসি ইউ। আমাদের হচ্ছে আমরা আসলে কখন মাইক্রো সার্ভিস বেটার, মানে অ্যাডভান্টেজ অফ মাইক্রো সার্ভিস মনোলিথিকের সাথে কম্পেয়ার করলে কখন আমরা আসলে মাইক্রো সার্ভিস। তো মাইক্রো সার্ভিস অলরেডি বুঝতে পারছেন আমাদের কোড গুলো খুব অর্গানাইজ অবস্থায় থাকবে। আমরা ফাংশন গুলোকে মডিউলার প্রসেসে ডিভাইড করে কাজ করতে পারবো। আমরা ইচ্ছে করলে আমাদের কম্পোনেন্ট গুলাকে স্কেল আপ স্কেল ডাউন ইন্ডিপেন্ডেন্টলি করতে পারবো। যেটা বেশি লোড করতেছে সেটাকে আমরা স্কেল আপ করতে পারবো, যেটা লোড কম করতেছে স্কেল ডাউন করে ফেলতে পারবো। এখন আমরা হচ্ছে নিজেদের পছন্দ অনুযায়ী টেক স্ট্যাক হচ্ছে চুজ করতে পারবো সার্ভিস ওয়াইজ। এটার জন্য আমাদের অলওয়েজ এমন হবে না যে একটা পুরো প্রজেক্ট পিএসপি দিয়ে করতে হবে বা পুরো প্রজেক্ট পাইথন দিয়ে করতে হবে এরকম। আমি আমার সার্ভিসের রেসপন্সিবিলিটি ওয়াইজ টেকনোলজি চুজ করতে পারবো। আরেকটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট ফেলিওর বলে কিছু থাকবে না, যে একটা সার্ভিস ফেল করছে মানে পুরো প্রজেক্ট হচ্ছে ফেল হয়ে গেছে, এরকম কোনো ফেল আসলে মাইক্রো সার্ভিসে থাকবে না। এখন আমি ইন্ডিপেন্ডেন্টলি হচ্ছে সার্ভিস গুলোকে
আপডেট করতে পারবো এবং টেস্টিং ডিপ্লয়মেন্ট ইন্ডিপেন্ডেন্টলি আমি এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারবো আমার সাইড থেকে। সো এটা হচ্ছে একটা রিজন। এখন এবার আসে হচ্ছে মনোলিথিক কখন চুজ করব। যদি হচ্ছে ধরেন আপনার কম এই এই যে কম্পোনেন্ট গুলো থাকে বা ইন্ডিপেন্ডেন্ট জিনিসগুলো থাকে, এগুলোর মধ্যে যদি হচ্ছে খুবই টাইটলি কাপল কমপ্লেক্স থাকে, যেটা আসলে আপনার পক্ষে আহ আলাদা করা সম্ভব না, এই ক্ষেত্রগুলোতে আসলে জোর করে আপনি যদি হচ্ছে মাইক্রো সার্ভিসে কনভার্ট করতেছেন, সেক্ষেত্রে আপনি অনেক প্রবলেম ফেস করতে পারেন। কারণ এই যে ভাই একটা কোশ্চেন করছিল যে একটা সার্ভিস থেকে আরেকটা সার্ভিসের কল বেড়ে যেতে পারে, এক্সিকিউশন টাইম বাড়তে পারে। সো যদি কমপ্লেক্স ইন্টিগ্রেশন হয় তাহলে আসলে মাইক্রো সার্ভিস অ্যাভয়েড করতে পারেন। যদি আপনার মনোলিথিকটা অলরেডি কমপ্লেক্স থাকে তখন আপনার আসলে এই জিনিসটাতে না যাওয়াটাই উচিত। কারণ এটা আরেকটা হচ্ছে আরেকটা বড় সুবিধা, কিন্তু এটা আপনি যখন হচ্ছে একটা সিঙ্গেল পয়েন্টে থাকে তখন কিন্তু আপনার পারফরমেন্স খুবই ভালো থাকে। কারণ একটা এপিআই গেটওয়ে থেকে আপনার সার্ভিসে আসার জন্য কিন্তু আপনার একটা লেটেন্সি থাকে অলওয়েজ। এই যে মিলি সেকেন্ডের ইয়াতে, এই মিলি সেকেন্ডও কিন্তু আপনার পারফরমেন্স হ্যাম্পার করতে পারে, এই একটা রিজন হইতে হবে। আর আরেকটা হচ্ছে মিসকমিউনিকেশনের একটা ভয় থাকে না। মিসকমিউনিকেশন বলতে বোঝাচ্ছি, ধরেন আপনি এপিআই কল দিচ্ছেন বা একটা মেসেজ ব্রোকারে ডেটা পাবলিশ করতেছেন, ওই সাইট থেকে হচ্ছে সে কোনো কারণবশত কানেক্টিভিটি ইস্যুর জন্য মেসেজটা রিসিভ করতে পারে নাই, তখন কিন্তু আপনার কমিউনিকেশন একটা গ্যাপ হইতে পারে সার্ভিস টু সার্ভিস। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আপনি ডেটাগুলোকে একটা সিঙ্গেল এনক্যাপসুলেট ওয়েতে রাখতেছেন। এই এনক্যাপসুলেট ওয়েতে রাখার কারণে আপনার ডেটাগুলার হচ্ছে আহ, বাইরে কারো কাছে এক্সপোজ হচ্ছে না, বা বিজনেস গুলো বাইরে কারো কাছে এক্সপোজ হচ্ছে না। তো এটা হচ্ছে একটা সিকিউরিটি, ধরতে পারেন যে আপনার সিকিউরিটি থাকতেছে, এটা হচ্ছে একটা। সো এখন আসি যে আমরা আহ, কখন আসলে চুজ করতে পারি হচ্ছে হুইচ আর্কিটেকচার, আমরা কোন আর্কিটেকচার কখন চুজ করব। সো আপনি যদি হচ্ছে শুরুতে আসি মনোলিথিক, আপনি যদি মনোলিথিক চুজ করতে চান, যেটা হচ্ছে আপনার একটা সিম্পল অ্যাপ্লিকেশন নিতে পারে, সেটা করেন জাস্ট একটা সিম্পল মিডিয়াম সাইজের অ্যাপ্লিকেশন, যেটা আসলে মানে দরকার নাই মাইক্রো সার্ভিস জোর করে দেওয়ার, তখন আপনি হচ্ছে সিম্পল অ্যাপ্লিকেশন গুলোকে আমি কখনো রিকমেন্ড করি না হচ্ছে মাইক্রো সার্ভিস। যখন আপনার অ্যাপ্লিকেশন গুলো কমপ্লেক্স হবে তখন হয়তো আপনি আস্তে আস্তে মুভ করতে পারেন, বাট একটা সিম্পল বা মিডিয়াম সাইজের অ্যাপ্লিকেশন যেখানে আসলে লিমিটেড কমপ্লেক্সিটি আছে, খুব বেশি কমপ্লেক্সিটি না, এরকম জিনিসগুলো আপনি ইজিলি মনোলিথিক অথবা মাইক্রো মডিউল আর্কিটেকচার, যেটা হচ্ছে যে মডিউল আর্কিটেকচারে হচ্ছে আপনি ডিজাইন করে ফেলতে পারেন। আরেকটা হচ্ছে আপনার বিজনেস গুলো যদি খুবই টাইটলি কাপল থাকে, একটা থেকে আরেকটাকে ডিফারেন্ট সেপারেট করাটা খুবই কঠিন হয়ে যায়, তখন আসলে আপনার মাইক্রো সার্ভিস চুজ করলে আপনার ওই এক্সিকিউশন টাইম গুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। কারণ আপনি যদি বাউন্ডারি ডিফাইন না করতে পারেন তখন আপনার জন্য আসলে এই জিনিসটা অনেক কঠিন হয়ে যাবে আর কি। আর এরপরে হচ্ছে যদি আপনার ওভারহেড কম থাকে তখন হচ্ছে আপনি উম, আসলে মনোলিথিকটা চুজ করতে পারেন। কমপ্লেক্স সার্ভিস আর যদি না থাকে, আপনি সার্ভিস ইন্টার কমিউনিকেশন অথবা ডিস্ট্রিবিউটেড ট্রানজেকশন যদি টাইপের কিছু না থাকে, আপনি এই কয়েকটা পয়েন্ট যদি মাথায় রেখে আপনি ডিজাইন করেন, আমার মনে হয় আপনি ডিফারেন্সিয়েট করে ফেলতে পারবেন কোন অ্যাপ্লিকেশন গুলোতে আপনি মাইক্রো সার্ভিস ইউজ করবেন। মাইক্রো সার্ভিস আসলে সব অ্যাপ্লিকেশনের জন্য ইউজ টু না। আপনি জোর করে মাইক্রো সার্ভিস ইউজ করলেন, আপনার খরচ বেড়ে যাবে, ইনফ্রা লেভেলে ইনফ্রাস্ট্রাকচার লেয়ারে আপনার খরচ বেড়ে যাবে। এই জিনিসটা আবার হ্যান্ডেল করাটা আবার আরেকটা থিং। সো আপনি একটা লিমিটেড ওয়েতে হচ্ছে চিন্তা করে মাইক্রো সার্ভিসটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এটা হচ্ছে একটা। আর এবার সেই সেকেন্ড জিনিসটা যেটা হচ্ছে আপনি কখন আসলে মাইক্রো সার্ভিস চুজ করবেন, যেটা হচ্ছে একটা কমপ্লেক্স অ্যাপ্লিকেশন। সো এই কমপ্লেক্স অ্যাপ্লিকেশন সেটার জন্য আপনি হয়তো সাপোজ আপনি একটা উবারের মতো একটা কিছু ডিজাইন করতেছেন, বা পাঠাওর মতো আপনি একটা কিছু ডিজাইন করতেছেন, এগুলো আসলে একটা কমপ্লেক্স অ্যাপ্লিকেশন। এখানে অনেক ধরনের বিজনেস থাকতে পারে, স্কেলেবিলিটির ব্যাপার স্যাপার থাকতে পারে, কিছু জিনিস হয়তো ইউজ বেশি হবে, কিছু জিনিস কম ইউজ হবে, তখন আপনি স্কেল আপ স্কেল ডাউন আপনি করে ফেলতে পারবেন আপনার এক্সপেকটেশন অনুযায়ী। তারপরে হচ্ছে দেন স্কেলেবিলিটির কথাটা বললাম, সাপোজ ইউজার কিছু জিনিস বেশি ব্যবহার করে, যেমন আপনি যদি রাইড শেয়ারিং সিস্টেমে আসেন, আপনার রাইড শেয়ারিং এর যে কম্পোনেন্ট আছে ওই কম্পোনেন্টটা কিন্তু আপনি বেশি ব্যবহার করতেছেন, অন্য যে কম্পোনেন্ট গুলো আছে ওইগুলোর তুলনায় কিন্তু আপনার রাইড শেয়ারিং কম্পোনেন্ট, তো ওই যে রাইড শেয়ারিং জিনিসগুলো যেগুলোতে আপনার
স্কেল আপ করার দরকার হয়, অথবা ধরেন আপনি এমন একটা সিস্টেম আছে যে আপনার আহ, মাস শেষে ইউজার হচ্ছে রিপোর্ট ডাউনলোড করে, এখন মাসের 30 তারিখে আসলেই ওই রিপোর্ট সার্ভিসটাতে সব থেকে বেশি লোড পড়ে। তখন আপনি জানেন যে 30 তারিখ আসার আগে আপনি স্কেল আপ করে দিলেন, তাহলে আপনার লোডটা ব্যালেন্স করে ফেলতে পারবেন। আননেসেসারি সবগুলোতে হচ্ছে লোড করার দরকার নেই, তো আপনি ইজিলি স্কেলেবিলিটিটা ম্যানেজ করে নিতে পারেন। আর টেকনোলজির কথাটা বললাম, আপনি যদি মাইক্রো সার্ভিসে ডিজাইন করেন, আপনার কোনো টেকনোলজি যদি হচ্ছে মেশিন লার্নিং নিয়ে কাজ করবেন বা কোনো একটা সার্ভিস মেশিন লার্নিং রিলেটেড কাজ আছে, তো আপনি ইজিলি হচ্ছে মেশিন লার্নিং ওরিয়েন্টেড টেকনোলজি গুলো দিয়ে ডেভেলপ করতে পারেন। অথবা আপনি যদি অন্য কোনো টেকনোলজি অ্যাডপ্ট করে নিতে পারেন ইজিলি, কারণ মাইক্রো সার্ভিসের প্রতিটা কম্পোনেন্ট আলাদা আলাদা ডিপ্লয়েবল প্যাকেজে থাকে। সো এটা হচ্ছে আরেকটা, আর ফল্ট টলারেন্স এর ব্যাপার যেটা আসে, এর আসে ওয়ান সার্ভিস যদি ফেল হয় আপনার কিন্তু অন্য সার্ভিস গুলোর সাথে ডিরেক্টলি কোনোভাবে হচ্ছে কানেক্টেড নাই, কিন্তু হয়তো বিজনেস পজ হয়ে থাকবে, কিন্তু আপনার কোনো একটা সার্ভিসের সাথে আরেকটা সার্ভিস ডিরেক্টলি কানেক্টেড না। কিন্তু মনোলিথিকে কিন্তু একটা সার্ভিস বা একটা কম্পোনেন্টের সাথে আরেকটা কম্পোনেন্ট ডিরেক্টলি কানেক্টেড থাকে। সো এই জিনিসগুলো আসলে মাথায় রাখলে হচ্ছে আপনার ইনশাল্লাহ আরো সুবিধা হবে। আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডেভেলপমেন্ট, যেটা অলরেডি বলছিলাম যে এই জিনিসগুলো হচ্ছে একটা কথা। তো যেটা হচ্ছে আরেকটা কথা যেটা আহ বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কারণ ভাই এই হচ্ছে আপনাদের একটা কোর্স যেটা হচ্ছে ওনারা মাইক্রো সার্ভিসের উপর লঞ্চ করতে চাচ্ছে। মাইক্রো সার্ভিস না বেসিক্যালি এখানে আসলে অনেকগুলা জিনিস থাকবে, সাপোজ ডেটাবেস ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং, কমিউনিকেশনের জন্য এপিআই ডেভেলপমেন্ট বা এপিআই ডিজাইন করা, স্কেলেবিলিটির উপরে, এই যে জিনিসগুলোর উপর হচ্ছে ওনারা একটা কোর্স ডিজাইন করছে। এই কোর্সটা হচ্ছে কারণ ভাই আপনি যদি কিছু অ্যাড করেন করতে পারেন এখানে। আমাদের অনেকদিন ধরেই প্ল্যানিং ছিল যে আমরা সিস্টেম ডিজাইন নিয়ে কিভাবে কাজ করতে পারি। বেসিক্যালি ইনোভেটিভ স্কিলস মেইনলি কি আসলে? সো ইনোভেটিভ স্কিল সাধারণত আমরা এআই, মেশিন লার্নিং এবং অ্যাডভান্স যেগুলো ট্রেডিশনাল না ওই টাইপের জায়গাগুলো নিয়ে কাজ করে, ঠিক আছে? সো আমাদের হলো 3টা কনসার্ন আছে। একটা ডিপার্টমেন্ট হলো আমাদের সফটওয়্যার ফার্ম আছে, আরেকটা ডিপার্টমেন্ট হলো আমাদের আর&ডি ফার্ম আছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আমরা বেসিক্যালি 5টা কান্ট্রির সাথে কাজ করি, ঠিক আছে? আর আমাদের রিসোর্স জেনারেট করার জন্য আমাদের এই ট্রেনিং পার্টটা, সো যেখানে আমরা মোস্ট অফ দ্য রিসোর্স জেনারেট করি পাইথন, জাভা, এই স্ট্যাকে। সো আমরা অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম যে সিস্টেম ডিজাইনটা যেহেতু অনেক ইম্পর্টেন্ট একটা সেক্টর, বাট এইটার বাংলা রিসোর্স অনেক কম, ঠিক আছে, এবং ভালো রিসোর্স। সো আমরা যদি খুবই রিজনেবল একটা প্রাইসে যদি আমরা স্টুডেন্টদেরকে অথবা যে কোনো ফ্রেশারদের অথবা যারা 1-2 বছর ধরে কাজ করে তাদেরকে যদি প্রোভাইড করতে পারি তা কেমন হয়। তো তখন আমরা আর হাসান ভাই মিলে আর কি পুরো মডিউলটা সাজাই। বেসিক্যালি সিস্টেম ডিজাইনের 2টা লেভেল থাকবে। সো লেভেল 1টা সাধারণত যারা কাজ অলরেডি ধরেন যে 6-7 মাস ধরে শিখতেছে অথবা 1-1.5 বছর ধরে কাজ করতেছে অলরেডি, আমরা রিকমেন্ড করব তারা যেন এই লেভেল 1টা জয়েন করতে পারেন, ঠিক আছে? আর লেভেল 2টাতে ধরেন যে এটার থেকে অনেক অ্যাডভান্স টপিক চলে আসবে। আর লেভেল 2তে জয়েন করার জন্য অবশ্যই তাকে লেভেল 1 করতে হবে, ঠিক আছে? সো এখানে মোটামুটি সিস্টেম ডিজাইনের যে তুমি যদি একটু হাসান এক্সপ্লেইন করো প্রত্যেকটা টপিক, তাহলে আই থিঙ্ক আরো ক্ল্যারিফাই হবে আর কি। ওকে, তো ফার্স্ট অফ অল হচ্ছে ওনাদের এখানে আসছে হচ্ছে ডেটাবেস ইঞ্জিনিয়ারিং এর উপর, ডেটাবেসের যে বেসিক রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ইউএমএল, তারপরে অ্যাসিড, এই জিনিস আসলে কিভাবে কাজ করে, তারপরে ডেটাবেসের ইন্টারনাল আন্ডারস্ট্যান্ডিং, ইন্ডেক্সিং, তারপরে হচ্ছে ডেটাবেস ইঞ্জিন, সেকেন্ড হচ্ছে ডিবিএমএস, যে আসলে একটা রিলেশনাল ডেটাবেস কিভাবে কাজ করে এই রিলেটেড। তারপরে একটা প্রজেক্ট থাকবে ডেটাবেস ইঞ্জিনিয়ারিং এর উপরে। তারপরে অপারেটিং সিস্টেম, এটা ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন আসলে কোনো একটা সিস্টেম লেয়ারের থ্রেড নিয়ে কাজ করি তখন আসলে আমাদেরকে এই থ্রেডিং গুলো আসলে বুঝতে হয় যে একটা প্রসেস আসলে কেমনে অপারেটিং লেয়ারে ম্যানেজ করে। তারপরে একটা প্রসেস সিনক্রোনাইজেশন কিভাবে হয়, ডেডলক কখন হইতে পারে, মেমোরি ম্যানেজমেন্ট আসলে ওএস লেয়ারে কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আসলে বেসিক জানাটা খুবই ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো বেসিক জানা থাকলে আমাদের আসলে থ্রেড নিয়ে কাজ করাটা অনেকটা সহজ হয়।
যে আসলে ওএস লেয়ারের থ্রেড গুলো কিভাবে কাজ করবে। তো এটা তারপর হচ্ছে নেটওয়ার্কিং এর উপর সাপোজ একটা ডিএনএস নেম কিভাবে কাজ করতে পারে, লোড ব্যালেন্সার কি, সিডিএন কি, বা একটা প্রক্সি সার্ভার যেটা হতে পারে ফরওয়ার্ড প্রক্সি অথবা রিভার্স প্রক্সি, একটা ইনজিনেক্স এর যে রিভার্স প্রক্সি প্যাটার্নে কাজ করে এগুলো আসলে কিভাবে কাজ করে এই জিনিসগুলো জানা। আর হচ্ছে আমাদের এরপরে হচ্ছে আমাদের একটা জাস্ট নেটওয়ার্কিং এর উপর একটা বেসিক প্রজেক্ট থাকবে। এই প্রজেক্টের আসলে গোলটা হচ্ছে এটা কিভাবে, এখানে আমরা হয়তো একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব কোনো একটা সিনারিও বেস, ওই সিনারিওটা আসলে কিভাবে ফুলফিল করা যায় এগুলো নিয়ে একটা কোশ্চেন থাকবে। আর এরপর এপিআই ডিজাইন প্যাটার্ন থাকবে, একটা মেসেজ কিউ হচ্ছে আমরা RabbitMQ বেস একটা ইমপ্লিমেন্টেশন করে দেখাবো, এবং একটা এপিআই REST API কিভাবে ডিজাইন করতে হয় এই জিনিসটা দেখাবো। তারপরে হচ্ছে আমরা কিছু জিনিস নিয়ে আরো কিছু মেসেজ ব্রোকার যেগুলো আছে যেমন কাফকা, অ্যামাজন এসকিউএস, এই জিনিসগুলো আসলে কিভাবে কাজ করে এগুলোর উপর থিওরিটিক্যাল ডিসকাশন করবো, যেন হচ্ছে আপনি ডিফারেন্সিয়েট করতে পারেন যে RabbitMQ এর সাথে ওই অন্য আরেকটা মেসেজ ব্রোকারের কি ডিফারেন্স। একটা আমাদের প্রজেক্ট থাকবে এপিআই ডিজাইনের উপরে, এন্ড দেন আমরা হচ্ছে মাইক্রো সার্ভিসের সাপোজ সার্ভিস ডিসকভারি প্যাটার্ন, এপিআই, তারপরে হচ্ছে ডোমেন ড্রিভেন ডেভেলপমেন্ট, এগুলো আসলে ড্রিভেন ডেভেলপমেন্ট গুলো কিভাবে হয় এগুলো দেখবো। মনোলিথিক বা বিভিন্ন ধরনের প্রজেক্ট দিয়ে আমরা আসলে একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করবো যে আসলে একটা মনোলিথিক থেকে কিভাবে আমরা একটা মাইক্রো সার্ভিসে শিফট করতে পারি। এই জিনিসগুলো এখানে দেখবো। আর স্কেলেবিলিটির কথাটা যেটা বললাম সেটা আমরা হরিজন্টাল স্কেলিং কিভাবে করতে হয় বা ভার্টিক্যাল স্কেলিং কিভাবে করতে হয় এই জিনিসগুলো আসলে আমরা দেখবো যে কোন ধরনের স্কেলিং করলে কি সুবিধা, সেটা হচ্ছে একটা। এন্ড দেন সিকিউরিটির কথা যদি আসি, সিকিউরিটিতে হচ্ছে আমরা অথেন্টিকেশন অথরাইজেশন গুলা কিভাবে হয়, বা হচ্ছে এনক্রিপশন গুলা কিভাবে হয়, বা সিকিউরিটি প্রোটোকল গুলা কিভাবে কাজ করে, এই জিনিসগুলোর উপরে হচ্ছে বিভিন্ন আম, কথাবার্তা গুলো থাকবে। ফাইনাল হচ্ছে আমাদের একটা ওভারঅল প্রজেক্ট থাকবে আর কি। এটা জি। সালমান ভাই, ওকে। ঠিক তো আছে। হ্যাঁ, তুমি তাহলে কন্টিনিউ করতে পারো। হাসান ভাইয়া, রায়হান ভাই মনে হয় কিছু কোশ্চেন করবে। আচ্ছা, আমার প্রশ্ন ছিল এটা কোন স্ট্যাক বা টেকনোলজিতে দেখানো হবে? জাভাতে, জাভা স্ট্যাকে। আচ্ছা, সমস্যা নাই। এটা মানে কোর্সটা আমার সপ্তাহে কতদিন হবে, কিরকম বা কত ঘন্টা করে হবে, যদি একটু দিতেন। সপ্তাহে 2 দিন করে হবে, সাধারণত ম্যাক্সিমাম 1.5 ঘন্টা। আহ, রাতের দিকেই হবে, বাট এক্সাক্ট কোন দিনে হবে অক্টোবরের 12 থেকে শুরু হবে, বাট ডেটা আমরা খুব শীঘ্রই এটা ডিসাইড করবো আর কি। বাট অক্টোবরের 12 তারিখে রাতের দিকেই হবে, আর হলো আপনার 1.5 ঘন্টা করে ম্যাক্সিমাম। আমাদের মিনিমাম 1 ঘন্টা ক্লাস হয় আর ম্যাক্সিমাম 1.5 ঘন্টা। টোটাল কয়টা ক্লাস হবে? একটু দেখো তো ডিউরেশনে, নিচে নিচে ডান দিকে যাও তো একটু ডিউরেশনে। 24 ক্লাসেস। বাট আচ্ছা, আমাদের ক্লাসে কাছে কি যেটা ভিডিও মনে করতে হয় যে হবে? 24 ক্লাসের থেকে একটু বেশি লাগবে। সো মানে এটা আমাদের এক্সপেকটেশন, ঠিক আছে। বাট আমরা ট্রাই করবো 24 ক্লাসের মধ্যে কভার করার জন্য। যদি আপনার ধরেন যে 3-4টা ক্লাস বেশি লাগে ওইটা আমরা করবো, ঠিক আছে। ক্লাসে কি ভিডিও রেকর্ড প্রোভাইড করা হবে? হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে এটা তো লাইভ অনলাইন, সবগুলো কোর্সেই আমাদের আপনি আপনার একটি স্টুডেন্ট প্যানেল থাকবে, ওখান থেকে আপনি দেখতে পারবেন। হাসান, আচ্ছা, তুমি আমি তাহলে কোর্সে কন্টিনিউ। জি জি, একটা কথা রায়হান ছিল ভাই যে বলেন। কোর্সের সময় যখন আমি এটা করতে যাব, কোনো অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক করার সময় কি আমি ট্রেনার যিনি থাকবেন তার সাথে কি কন্ট্যাক্ট করার সুযোগ থাকবে? অবশ্যই আমাদের সাপোর্ট গ্রুপ থাকবে, সো ইউ ক্যান আস্ক দেয়ার, ঠিক আছে। আমাদের অনেক কিন্তু এক্সেলেন্ট সাপোর্ট গ্রুপ আছে আর কি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সো মানে আমি যদি অন্য স্ট্যাকে করি, জাভাতে দেখাচ্ছে ঠিক আছে, বাট আমি আমার স্ট্যাকে যদি ইমপ্লিমেন্টেশন গুলো করি আর সেখানে যদি আটকে যাই, বা ওই সময় সাপোর্ট করার মতো কেউ থাকবে কিনা? কারণ এখানে মানে কোর্সটা তো আসলে অ্যাবস্ট্রাক্ট একটা কোর্স, এখানে যারা আসবে সবাই হয়তো সেম জাভা স্ট্যাকে না হতে পারে, তাই না? তো সে যখন তার স্ট্যাকে জিনিসপত্রগুলো ইমপ্লিমেন্ট করবে, যদি কোনো জায়গায় হেল্প লাগে, সেক্ষেত্রে আপনাদের কোনো সলিউশন আছে কিনা? সো এটা সাধারণত আসলে ধরেন যে ফর এক্সাম্পল আমরা কেন জাভাতে নিচ্ছি, ঠিক আছে। যেমন মোস্ট অফ, যেমন আপনি সি শার্পে কাজ করেন তাই না, সো মোস্ট অফ দ্য টাইম এই ধরনের অ্যাপ্লিকেশন গুলো আমরা সাধারণত সি শার্প অথবা জাভা, অনেক সময় পাইথন দিয়েও কন্ট্রোল করা হয়।
সো আপনি যেহেতু অন্য স্টেকে থাকবেন, আরো অনেকেই থাকবে। সো এখানে আমার কাছে যেটা মনে হয় যে হাসান ভাইয়ের কিন্তু অনেক এক্সপিরিয়েন্স আছে মাল্টিপল ল্যাঙ্গুয়েজে। তিনি হয়তোবা জাভাতে ইমপ্লিমেন্ট করালেও হয়তোবা আপনাকে হেল্প করতে পারবে যে আচ্ছা আপনি কোনো জায়গায় আটকে গেছেন, তো আপনার সাথে একসাথে রিসার্চ করে এই সলিউশনটা কিভাবে হতে পারে এটার অবশ্যই গাইডলাইন দিতে পারবে। জি, ধন্যবাদ। হাসান, তুমি অ্যাড করতে পারো তোমার অ্যান্সার। শিওর 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 শিওর। ভাই আপনি কোন ল্যাঙ্গুয়েজে করতে চাচ্ছেন? আমি আসলে সি শার্প এবং ডট স্ট্যাকে কাজ করি, আমার সাথে ল্যাঙ্গুয়েজের দিক থেকে খুব একটা ডিফারেন্স নাই, বাট ফ্রেমওয়ার্কে মোটামুটি ভালোই ডিফারেন্স আছে, কারণ এটা সম্ভবত স্প্রিং ফ্রেমওয়ার্কে থাকবে আর আমাদের তো হচ্ছে ডট ফোরে, বা হয়তো আপনি যদি এক্সপিরিয়েন্স আমাকে সাপোর্ট দিতে পারবেন। আমি যেটা হচ্ছে মানে বেসিক্যালি আমি যেটা চিন্তা করতেছি সেটা হচ্ছে ধরেন আপনি আসলে সিনট্যাক্স আলাদা হবে কিন্তু কনসেপ্ট গুলো কিন্তু সেম। সাপোজ আপনি আসলে এপিআই ডিজাইন কিছু ডিপেন্ডেন্সি ম্যানেজ করেন, এগুলো হয়তো আপনি সি শার্পে পাবে। বাট আপনি যখন আসলে থিওরিটিক্যাল কথাবার্তাগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন বা পুরো আর্কিটেকচার ফ্লো গুলো ভালোভাবে বুঝতে পারবেন, তখন ইনশাল্লাহ আপনার জন্য সমস্যা হবে না। যদি সমস্যা হয় আমরা একসাথে সলভ করবো আর কি, এরকম। But এই হচ্ছে আর কি, কারণ আমি বেসিক্যালি হচ্ছে জাভা স্প্রিং বুট এই স্ট্যাকে, সো এই জন্য আর কি। বাট সমস্যা হওয়ার কথা না ইনশাল্লাহ। জি জি, বুঝতে পারছি। হাসান, তুমি তাহলে ওকে ইমপ্লিমেন্টেশন দেখাও, সবাই ইমপ্লিমেন্টেশন দেখার জন্য বসে আছে। ওকে ওকে। সো আমি জাস্ট একটা প্রজেক্ট করে রাখছিলাম, এটা বেসিক্যালি হচ্ছে একটা কনফ্লিক্ট সার্ভিস। সো এখানে আমার হচ্ছে 5টা প্রজেক্ট এখন ধরে রানিং আছে। এখানে হচ্ছে সার্ভিস রেজিস্ট্রি সার্ভিস দেখেন, এই সার্ভিস রেজিস্ট্রি সার্ভিস অলওয়েজ হচ্ছে হার্টবিট দিতে থাকে যে আমার কোন সার্ভিস থেকে কি আছে। তারপরে হচ্ছে আমার আরেকটা সার্ভিস আছে হচ্ছে গেটওয়ে সার্ভিস। সো এই গেটওয়ে সার্ভিসটা বেসিক্যালি অন্য সার্ভিসের, এই গেটওয়ে সার্ভিসের কাছে সবকিছু ল্যান্ড হয়, তারপরে ও এই ডেটাটাকে হচ্ছে বিভিন্ন দিকে হচ্ছে ডাইভার্ট করে। যেমন যদি কোনো পাতের মধ্যে হচ্ছে ইউজার থাকে, তখন সেই ইউজার সার্ভিস যে সার্ভিসটা আছে সেটাতে দেয়, আর যদি কোনো ডিপার্টমেন্ট থাকে তখন ডিপার্টমেন্ট সার্ভিসটাকে শিফট করে। আমি আপনাদেরকে কোডে যাচ্ছি না, তো আপনাদের জাস্ট একটু থিওরিটিক্যাল কথাবার্তা বলতেছি। আর এখানে হচ্ছে আমার একটা কনফিগ সার্ভিস আছে, আমাদের অনেক ধরনের কনফিগারেশন থাকতে পারে, সেই কনফিগারেশন গুলো আমরা হচ্ছে কোন একটা সেন্ট্রালাইজ পজিশনে রেখে তারপরে, অথবা আপনি এখান থেকে কনফিগ গুলো প্রোফাইলিং এর মাধ্যমে ম্যানেজ করে নিতে পারেন, যে প্রোডাকশনে যদি হয় তাহলে প্রোডাকশনের কনফিগারেশন গুলো নিবে, বা স্টেজিং এর হলে স্টেজিং এর গুলো নিবে, লোকাল হলে লোকালের গুলো নিবে। তো আপনি এটা ম্যানেজ করতে পারেন, অথবা হচ্ছে আপনি গিটহাবের কোনো কনফিগারেশন সার্ভার ক্রিয়েট করে ওইখানে সেন্ট্রালাইজ ভাবে ম্যানেজ করতে পারেন। এটা হচ্ছে একটা। আর এরপরে হচ্ছে আমাদের আরো 2টা সার্ভিস আছে, একটা হচ্ছে সাপোজ ডিপার্টমেন্ট সার্ভিস, আর একটা হচ্ছে ইউজার সার্ভিস। সো আমি কয়েকটা এপিআই ক্রিয়েট করে রাখছিলাম। তো এখানে ধরেন প্রথমে আমি এখান থেকে কল করতেছি, খেয়াল করেন 911 পোর্টে। সো 911 পোর্ট কিন্তু ডিপার্টমেন্টের পোর্ট না, খেয়াল করেন এই ডিপার্টমেন্টের পোর্ট হচ্ছে কিন্তু 9001। আমরা 911 যেটাতে কল করতেছি সেটা হচ্ছে কিন্তু গেটওয়ের পোর্ট। তো আমি শুরুতে হচ্ছে গেটওয়েতে কল করতেছি। গেটওয়ে হচ্ছে আমার এই রিকোয়েস্টটাকে সে আসলে ডিপার্টমেন্টে শিফট করবে। So আমি যদি গেটওয়ের এখানে আসি এবং এখান থেকে সে আসলে আমার এই ডেটাটাকে হচ্ছে ডিপার্টমেন্টে শিফট করে নিছে। ঠিক আছে, আমার এখানে যদি 1:15 বাজে, তো এই 11:15 বা 1:15-তে যখন ছিল তখন হচ্ছে আমার এই ডেটাটা আসলে ডিপার্টমেন্ট কন্ট্রোলারে আসছে, এবং সেখান থেকে ডেটাটা হচ্ছে সেভ করছে, করে হচ্ছে আমাকে এই ডেটাটা হচ্ছে রিটার্ন করে দিচ্ছে। সো ডিপার্টমেন্ট কন্ট্রোল, এখানে হচ্ছে আসলে আমরা একটা এপিআই গেটওয়ে নিয়ে আসছি। এই গেটওয়ে থেকে আসলে ডেটাটা ল্যান্ড করে, দেন এখান থেকে ল্যান্ডিং করার পরে হচ্ছে সে এখান থেকে আসলে ডিফাইন করে দেয়, যেমন এই যে রাউটিংটা আছে এই রাউটিং এর উপর ডিপেন্ড করে হচ্ছে সে ডেটা গুলাকে বিভিন্ন দিকে মুভ করে দেয়। সো সাপোজ যদি কোনো ইউআরএল পাথের মধ্যে ডিপার্টমেন্ট স্ল্যাশ এরকম থাকে তাহলে হচ্ছে সে ডিপার্টমেন্ট সার্ভিসটাতে মুভ করাই দিবে, আর যদি ইউজার্স থাকে তাহলে ইউজার সার্ভিসটাতে মুভ করাই দিবে। তো আমার সেকেন্ড হচ্ছে আরেকটা এপিআই আছে সাপোজ ইউজার সার্ভিস। তো আমি যদি এটাকে এখন কল করলাম, সাপোজ আমার এখন ইউজার সার্ভিস হচ্ছে ডেটাটা চলে আসছে। সো এখান থেকে আমি যদি একটা ইউজার সার্ভিসটাতে আসি, তারপরে আমি হচ্ছে এই যে ইউজার সার্ভিসে হচ্ছে আমার ডেটাটা এখান থেকে আসছে, এই যে ইউজার কন্ট্রোলার,
আর এই ডেটাটা হচ্ছে 16তে হচ্ছে আমার ইউজার কন্ট্রোলারের ডেটাটা হচ্ছে সেভ হয়ে গেছে। সো এভাবে হচ্ছে আমার সার্ভিস ওয়াইজ আমি আসলে হ্যান্ডেল করতে পারি, বাট আমি ডিরেক্টলি কিন্তু সার্ভিস ইউজার সার্ভিসকে কল করতেছি না। আমি কল করতেছি হচ্ছে গেটওয়ে সার্ভিসটাকে। গেটওয়ে সার্ভিসটা আসলে আমাকে বলে দিচ্ছে যে আমার এখন কোথায় বা কোন সার্ভিসটাতে কল করে আসলে ডেটাগুলো নিয়ে আসতে হবে। গেটওয়ে সার্ভিসটা আমাকে হচ্ছে ওই জিনিসটা হচ্ছে ডিফাইন করে দিচ্ছে। তো আমি গেটওয়ে সার্ভিসের মাধ্যমে আম, এই জিনিসটা হচ্ছে বুঝতে পারতেছি। আর এখানে হচ্ছে আমার যে সার্ভিস রেজিস্ট্রি, এই সার্ভিসটা আছে, তো সেটা হচ্ছে আমার এখন চলতেছে 8 তো আমি এটাকে হচ্ছে সিলি কল করে হচ্ছে ডেটাটা দেখতে পারি যে আমার এই যে হচ্ছে বোর্ডের মধ্যে এখন যে ডেটাটা আছে, তো এটা হচ্ছে আমার কোন সার্ভিস গুলো এখন আপ আছে, কোন সার্ভিস গুলো ডাউন আছে, এগুলো আমি এখান থেকে দেখেন। আমার ইউজার সার্ভিস গুলো আপ আছে, কনফিগ সার্ভিস আপ আছে, এপিআই গেটওয়ে আপ আছে, এই জিনিসগুলো। কারণ আমি এখান থেকে যদি হচ্ছে এখন ইউজার সার্ভিসটাতে অফ করে দিলাম, তো আমার ইউজার সার্ভিস এখন অফ হয়ে গেছে। তো ইউজার সার্ভিস যদি অফ হয়ে যায়, তাহলে হচ্ছে আমি যদি এখানে রিফ্রেশ করে দেখেন, অটোমেটিক্যালি আমি এখান থেকে মনিটর করতে পারতেছি রেজিস্ট্রি সার্ভিসের মাধ্যমে আমার কোন সার্ভিসটা এখন আপ আছে, কোন সার্ভিসটা এখন ডাউন আছে। সো ইজিলি আমি হচ্ছে আইডেন্টিফাই করে ফেলতে পারতেছি। সো এই একটা কাজ, এর স্প্রিং ইউরেকার একটা কনসোল, এই কনসোলটা আমি এখান থেকে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে ফিগার আউট করতে পারি কোনটা আপ কোনটা ডাউন, এই জিনিস। সো এটা বেসিক্যালি হচ্ছে জাস্ট বেসিক প্রজেক্ট। এটা জাস্ট আমি আপনাদেরকে এই জিনিসটা দেখানোর জন্য যে একটা গেটওয়েতে কিভাবে ল্যান্ড করলে গেটওয়ে থেকে আসলে ডেটাটাকে আমরা সার্ভিসে শিফট করাইতে পারি, এই জিনিসগুলো আপনাদের জাস্ট হ্যান্ডস-অন দেখানোর জন্য এই দামি প্রজেক্টটা হচ্ছে করা আর কি। তো এখানে যেমন আমার দুইটা সার্ভিস আছে, এই দুটো সার্ভিস থেকে ডেটাগুলোকে আমি গেটওয়ে সার্ভিসের মাধ্যমে হচ্ছে আলাদা আলাদা রাউটিং করতে পারতেছি। সো এখন আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? তো আমার কোশ্চেন থাকলে সাউন্ড ভাই এই কারো কোনো হচ্ছে কোশ্চেন থাকলে করতে পারেন, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, সো কেমন লাগলো সবার ওয়েবিনারটা? কিছু শিখছেন? সবাই একটু ফিডব্যাক দিবেন কাইন্ডলি। এই মোটামুটি একটা ওভারঅল ক্লিয়ার হয়েছে আর কি, যে আসলে মাইক্রো সার্ভিস কিভাবে কাজ করে, যে আমাদের কিভাবে অ্যাডভান্টেজ দেয় এই আর কি। সেখানে অনেকেই আই থিংক একদম নতুন, মাইক্রো সার্ভিসটা তো একটু অ্যাডভান্স টপিক। সো বাট এই নলেজটা মাথায় রাখলে দেখা যায় যে অনেক সময় বাইরের দেশে কোম্পানিগুলোতে ফ্রেশারদেরকেও ইন্টারভিউ কোশ্চেনে জিজ্ঞাসা করে বসে, তাই না হাসান? যে মাইক্রো সার্ভিসটা কি তুমি জানো কিনা, ঠিক আছে? হয়তো বা ইমপ্লিমেন্টেশন পর্যায়ে কোনো টাস্ক দিবে না, বাট আমরা এরকম সম্মুখীন হয়েছি আমাদের জব সেক্টরে যে মাইক্রো সার্ভিস সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা। তো আমার কাছে মনে হয় যে এই ওয়েবিনারটা ফ্রেশারদের জন্য অনেক হেল্পফুল হয়েছে, তাই না? তো আরো কারো কোনো ফিডব্যাক জানতে যাচ্ছি, সবাই তো ছিলেন। আশিক ভাই কেমন লাগছে? আশিকুর রহমান, রেজাউল করিম, সাজিদ ভাই, মুসা আলম ভাই, ইমরুল কায়েস, কেমন লাগছে আপনাদের? অ্যাকচুয়ালি ওয়েবিনারটা খুব অসাম ছিল আমার কাছে। আর যেহেতু কিছু কিছু কনসেপ্ট ছিল মাইক্রো সার্ভিস সম্পর্কিত, কিন্তু এতটা ক্লিয়ার ছিল না যতটা ক্লিয়ার কনসেপ্ট আজ পেলাম। এবং এই যে আমার কিছু কোশ্চেন ছিল যে ওনার কাছে, যে আমার রিকোয়েস্টের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে কিনা, বা আমার রিসোর্স বেশি ইউজ হচ্ছে কিনা, আমার এক্সিকিউশন টাইম বেশি হচ্ছে কিনা, যেটা উনি আমাকে ক্লিয়ার করে দিলেন। তো ওভারঅল ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, আই থিঙ্ক। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা মোটামুটি মাসে 2-3টা করে, আমাদের এখানে কয়েকজন স্টুডেন্টও আছে,
সো যারা আমাদের সাথে কানেক্টেড নাই অলরেডি, আপনারা হয়তো মেইলে আমাদের ওয়েবিনার একটা গ্রুপের লিংক পেয়েছেন, তাই না? সো ওই গ্রুপে থাকলে যেটা হবে যে আমাদের মোটামুটি এরকম নলেজ শেয়ারিং সেশন হয়, মাসে 2টা, অনেক সময় 3টাও হয়। বেশিরভাগ সময় আমাদের মেশিন লার্নিং, তারপর সিস্টেম ডিজাইন, এই ধরনের অ্যাডভান্স টপিক গুলো নিয়ে আমরা কাজ করি আর কি, ঠিক আছে? সো ভবিষ্যতে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে কানেক্ট থাকলে, এই ধরনের ওয়েবিনার জয়েন করলে দেখবেন যে আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখবো। ইনশাল্লাহ আমরাও চেষ্টা করবো যে আমাদের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে নলেজ শেয়ার করার, ঠিক আছে? আর ইনশাল্লাহ যদি আপনারা মনে করেন যে না, আপনি সিস্টেম ডিজাইন নিয়ে বেসিক লেভেলে ফাউন্ডেশনটাকে তৈরি করতে চান, ঠিক আছে, তাহলে আমাদের ওই সিস্টেম ডিজাইন কোর্সটাতে এনরোল করতে পারেন ইনশাল্লাহ। সেখানে আমাদের অলরেডি এই স্টুডেন্ট আছে, সো তারা অবশ্যই জানে যে আমাদের সাপোর্টটা আসলে আমরা কিভাবে দিয়ে থাকি, ঠিক আছে? আপনার আমাদের আলাদা একটা গ্রুপও আছে। আহ, আমি ওই যে আমাদের ওয়েবিনার গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, ওখানে আপনি কোয়েরি করতে পারবেন যে কেমন হবে না হবে, ঠিক আছে? তো আমরা অনেকদিন ধরে আসলে এই পুরা কোর্স প্ল্যানটা ডিজাইন করছিলাম। আমার প্রথমে অনেক বড় হয়ে গেছিল, প্রথমে আসলে লেভেল 1 লেভেল 2 একসাথে চলে আসছে, আমরা জয়েন করছিলাম। পরে আমরা অনেক অ্যানালাইসিস করে চিন্তা করলাম যে না, দুইটাকে একসাথে না রেখে লেভেল 1 লেভেল 2 কে ভাগ করি, ঠিক আছে? সো এখন হয়তোবা নেক্সট 3 মান্থস আমরা লেভেল 1টা কন্টিনিউ করব, দেন ওইটার পরে আমরা লেভেল 2 তে যাব। তাহলে কি হবে যে এটা আপনার ক্যারিয়ারে অনেক ইমপ্যাক্ট ক্রিয়েট করবে, ঠিক আছে? যারা ধরেন যে 2-3 বছর ধরে কাজ করে, তারা যখন লেভেল 2টা করবেন, তাদের দেখবেন যে আর্কিটেকচার লেভেলে আপনাদের অনেক কাজে লাগতেছে, ঠিক আছে? এবং আপনি যদি ফ্রিল্যান্সারও হন, ঠিক আছে, ফ্রিল্যান্সারও যদি হন, তখনও কিন্তু আপনার বড় বড় প্রজেক্ট, ঠিক আছে, বিট করতে অনেক বেশি পরিমাণে কাজে লাগবে, ঠিক আছে? কারণ কি, যেমন আমাদের আগামীকাল একটা প্রজেক্টের মিটিং আছে, তাই না? তো আমরা গতকালকে মিটিং করতেছিলাম যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কিন্তু মাইক্রো সার্ভিস, তাই না হাসান? আমি তুমি মিলে আমাদের জি। ডেভেলপার মিলে মিটিং করতেছিলাম। সো বড় বড় প্রজেক্ট গুলো দেখা যায় যে তাদের রিকোয়ারমেন্ট থাকে যে মাইক্রো সার্ভিসে যেতে হবে, ঠিক আছে? সো ইনশাল্লাহ আশা রাখি আপনাদের সকলেরই হেল্প হইছে। হাসান, তোমাকে অনেক ধন্যবাদ, ঠিক আছে? তুমি এখন প্রায় রাত 1:30 বাজে, ঠিক আছে? রাত 1:30 বাজে, তুমি 1:30 পর্যন্ত তোমার ঘুমকে স্যাক্রিফাইস করে আমাদের জন্য সময় দিছো। সবাই আমরা হাসান ভাইকে থ্যাংক ইউ বলি ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আপনারা যারা জয়েন করছেন তাদেরকে অনেক ধন্যবাদ ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।